তুমি ওর হাতটা আই ছাড়ো। বস, তুমি ও দেখছি আমার নাম ধাম সব চেনে ফেলেছো। নাম নয় রে শয়তান, দাঁড়াও। আমি তোদের সব কিছু জানি। তাই নাকি? হ্যাঁ, তুই আর তোর দাদা ব্যবসার নামে যত কুকাজ করিস সবই আমার এই নখ দর্পণে। তোরা চাকরি দেবার নাম করে ছেলে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে তাদের শরীর থেকে কিডনি তুলে দিয়ে পাচার করিস। তুই কিন্তু মুখ সামনে কথা বলবি বদে। তোরা মেয়ে চালান করিস, 2 নম্বরি মাল দিয়ে ইঞ্জিনিয়ারকে ঘুষ খাইয়ে প্রমোটারি বিজনেস করিস। তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস বদে। তোদের মতো অসাধু ব্যবসায়ীদের কথা লিখেছিল বলেই তোর দাদা, হ্যাঁ রে তোর দাদা এমএলএ সাহেবের সঙ্গে ষড়যন্ত্র করে ওই অমিত ব্যানার্জির লেখা বন্ধ করে দিয়েছে। তাকে মিথ্যে করে সমাজের কাছে লম্পট চরিত্রহীন সাজিয়েছে। তার শ্রদ্ধার আসনটা কেড়ে নিয়ে তাকে বোবা করে দিয়েছে, বোবা। এবার তোর জিপটা কেটে নিয়ে তোকেও আমি বোবা করে দেব রে বোবা। না না সরু বাবু, ওর কোনো ক্ষতি করবেন না। আরে ওর ক্ষতি না করলে তোমার গতি হবে কি করে গো সুন্দরী? বললি জানো ওই! এই! তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস কিনা জানোয়ার? তবে রে ইডিয়েট, ওই পার্কের সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, অনেক লোকজনকে ডেকে নিয়ে আসি। এই যে দাদা, শুনছেন? এই যে দাদা, কেউ আসবে না। এই যে দাদা দেখুন না, ওই লোকটা আমার বন্ধুকে কিরকম মারছে। প্লিজ আপনি ওকে বাঁচান। কাকে বাঁচাবো? তোমার বন্ধুকে? ওকে তো খতম করার নির্দেশ আছে। না নয় হ্যাঁ, তোমাকে ওখান থেকে কিডন্যাপ করা হবে সুন্দরী। শুয়োরের বাচ্চা! ওই বুলেট, হ্যাঁ। ওই শুয়োরের বাচ্চাকে মারতে মারতে একদম ট্রেনের পাশে নিয়ে যা। চল শালা! সরু বাবু, আমি আপনার কাছে করজোড়ে বিনতি করছি, ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। না শিকার না, ওই জানোয়ারটার কাছে হাত জোড়া করে হাত ধরে তুমি অপবিত্র করো না শিকার। চুপ করো, একটা কথাও বলবে না। চুপ! ওই হারামির বাচ্চাকে একদম ফিনিশ করে দেবে রে বুলেট, একদম ফিনিশ করে দেবে। সরু বাবু, ওকে ছেড়ে দিতে বলুন, না হলে কিন্তু আমি থানায় যাব। পুলিশ তোদের জন্য নয় রে, পুলিশ তো আমাদের জন্য। হ্যাঁ, পুলিশ তোমাদের জন্য, আইন তোমাদের জন্য, আদালত তোমাদের জন্য, ৭৭ বছরের স্বাধীনতাও তোমাদের জন্য। এই সঙ্গে তোদের মতোই সুন্দরী মেয়েরাও আমাদের জন্য। চলো চলো সুন্দরী, তুমি এখন আমার গাড়িতে উঠবে, চলো। না না সরু বাবু, আপনি আমাকে নষ্ট করবেন না। ছি, 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 ছি। এ কি কথা বলছো গো তুমি? এই তুমি নষ্ট হবে কেন গো সুন্দরী? এই তুমি তো সুখেই থাকবে। না, অসুখ আমি চাই না, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দিন, আমাকে দেখতে দিন আমার ভালোবাসার প্রদীপ এখন কেমন আছে। শিকাহীন প্রদীপ হয়তো এতক্ষণে নিভে গেছে। এ আপনি কি বললেন? আমার প্রদীপ নেই? আছে, তাকে আড়ান ধলাই দিয়ে অজ্ঞান করিয়ে অন্য গাড়িতে চাপিয়ে স্যারের কাছে চালানি করে দিয়েছে। এ আপনারা কি করলেন? করিনি কিছুই, এবার করা হবে সুন্দরী। ছেড়ে দে জানোয়ার, নাহলে এই শিক্ষা তোদের এক ঘুষিতে দুপাটি দাঁত ভেঙে দেবে। এই তোর এই দুটো হাত আমার হাত দিয়ে চেপে ধরে তোকে আমি শিল করে দেবো রে। চিল রে জানোয়ার, আকাশ থেকে নেমে এসেছে একটা ভয়ঙ্কর শঙ্খ চিল রে। এই দেখবে আবে শালা, সে কি কথা রে? হ্যাঁ, এই মালটাকে তোরা এখনো চিনতে পারলি না? না তো। তা কি করে চিনবি রে উল্লুকে পান্থের দল? আমার দাদার গৌরব মজুমদার যে আমার চেহারাটাই পাল্টে দিয়েছে বেশ শালা। ও তুই তাহলে সালা লেখক অমিত ব্যানার্জি? আরে না বে শালা, এখন আমি রাস্তা কা উপর ওয়ালা বাটপার। তবে রে শয়তান, निकल जा यहाँ से, निकल जा। কাবি नहीं, এ ছোট লড়কি না নিয়ে আমরা এখান থেকে যাব না। অমিত বাবু, আপনি আমাকে বাঁচান। তোমাকে পরে বাঁচাবো, আগে এই দু শালাকে একটু ভালো করে সাইজ করে দিস। খবরদার! তুই একদিন আমার মাথায় আঘাত করে কাবু করে দিয়েছিলি ঠিকই, কিন্তু আজ তোকে আমি সাবু খাইয়েই ছাড়বো রে জানোয়ার। এই শালা হারামির বাচ্চা! ফাট শালা ফাট, নিকল যা এসে, ফাট শালা। ছোট বাবু আপাতত চলে আসুন, আমরা মদ খেয়ে তৈরি হয়ে আরে আছি। জানে রে ফোট শালা, ফোট এখান থেকে। এই অমিত ব্যানার্জি, কাজটা কিন্তু তুই ঠিক করলি না বে শালা। হ্যাঁ, আমি আসছি, ওই মালটাকে আমি তুলে নিয়ে যাবো বে। বল। তোর কাছ থেকে মালটাকে আমি আরে তুলে যাও রে নিয়ে ফোট যাবো। শালা, এই থেকে বাচ্চা তো দু শালাকে আমি একাই দেখে নেবো। যা ফট। দেখুন না, ওরা যদি সত্যি সত্যি মদ খেয়ে এসে আমাকে তুলে নিয়ে যায়, প্লিজ আপনি আমাকে বাঁচান। হ্যাঁ, ওটা তো এক্ষুনি মদ গেলে আসবে, তোমাকে
তোমার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করবে। এখন তুমি নিজে ভেবে ঠিক করো নিজের ইজ্জত কিভাবে তুমি নিজেই রক্ষা করবে। কেন আপনি আছেন, আমি এক অসহায় নারী, আপনি আমার সম্মান বাঁচাবেন। দেখো দেখো, অন্যের কাঁধে চেপে হয়তো কিছু দূর যাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে চাই নিজের শক্তি, আপকা হিম্মত। আমি তোমাকে বলছি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই হয়ে ওঠো, অসুর নাশিনী দেবী দুর্গা রূপে সজ্জিত হও। এখন আমি লেখক নই, আমি লজ্জা লম্পট চরিত্রহীন মাতাল। এই সালা হারামির বাচ্চা অমিত ব্যানার্জি, আবে সালা বেরিয়ে আইবে সালে। বাই বাই সালা, ওই মালটাকে এবার আমরা চেটে চেটে দাঁড় সালা বেরিয়ে আস। দেখো না ওরা আসছে, আপনি বেরিয়ে আস। ও বুঝেছি, আপনি আমাকে সাহায্য করবেন না, ঠিক আছে আমি নিজেই নিজেকে বাঁচাবো। এই সালা অমিত ব্যানার্জি, এবার তোর মালটাকে তুই সামলাবে। এই মেয়েটা ভালো ভালো বুঝে চলে আয়, আর তা না হলে খবরদার! সাবাস 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 সাবাস। তুমি যখন নিজের ইজ্জত নিজেই রক্ষা করতে শিখেছো, আমি তোমার পাশেই আছি। এই সালা পাশে থাকবি না বে, পাশে থাকবি না, তুই সালা একদম লাশ হয়ে যাবি, লাশ। রক্তে রাঙা লাশ। তার আগে তোরা দুজনে ইতিহাস হয়ে যাবি বে, ইতিহাস। আরে সালা যাত্রার জন্য প্রস্তুত থাকিস বেশ। এই লেখক, কাজটা কিন্তু সালা তুই ঠিক করলি না বে, তোর কবর সালা তুই নিজেই খুঁড়ে রাখলে বে। ভাই অমিত ব্যানার্জি, আমি অমিত ব্যানার্জি। যা ফুটে যা, ফুটে যা এখান থেকে। হাট সালা। এরপর জানোয়ার গৌরব মজুমদার আসবে, তার সঙ্গে আসবে একদল পুলিশ, তারপর এই ঘটনাটাকে রাজনীতির গর্তে ঢুকিয়ে দেবে, তারপর শুরু হবে মিটিং মিছিল, তারপর গঠন হবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। তখন তোমার কি হবে একবার ভেবে দেখেছো? ওই শয়তান গৌরব মজুমদার তোমার ইজ্জতের বুকে থাবা বসাবে, থাবা। আমি মরবো, তবু কোনো কিছুর বিনিময়ে আমার ইজ্জত আমি কারো কাছে বিক্রি করব না। সাবাস সাবাস, আরে এটাই তো আমি চাই। ওই গৌরব মজুমদারের ফাঁদে আমি কোনো দিন ধরা দেবো না। তাহলে নিজের ইজ্জতকে তুমি রক্ষা করবে কি করে? কেন? আমি আমার ভালোবাসার প্রদীপের হাত ধরে বাঁচতে চাই। প্রদীপ। প্লিজ আপনি আমার প্রদীপকে আমার কাছে ফিরিয়ে দিন, নাহলে এই গৌরব মজুমদার ওকে খুন করে ফেলবে। ওরা তোকে খুন করবেই, তারপর তোমার ইজ্জতটা লুটে নেবে, তারপর মোটা টাকা কমিশন খেয়ে তোমাকে আরবের মাটিতে পাচার করে দেবে। পাচার। আপনি আমাকে বাঁচান। শোনো, তোমাকে বাঁচানোর একটাই রাস্তা খোলা আছে। বলুন। এই মুহূর্তে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমাকে আমায় বিয়ে করতে হবে। বিয়ে? আপনাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, তুমি আমায় বিয়ে করবে। আরে বাবা শোনো শোনো, তুমি আমার বউ, এ কথাটা জানতে পারলে ওই শয়তান গৌরব মজুমদার কুকুরের মতো ল্যাজ নাড়বে আর নিজের হাত কামড়াবে। তখন প্রদীপকে জানে মারার মতো আহুম্মুখী কাজ অন্তত গৌরব মজুমদার করবে না। দেখুন, আমি প্রদীপকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। শোনো আবার তাই 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 এই বিয়ের প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে ফুটে যায় এখান থেকে। আরে সালাম, ফুটে যায় এখান থেকে। ওই শয়তান গৌরব মজুমদারের কাছে নিজের ইজ্জতটাকে মেলে ধর, ওর কামনার খড়গে নিজের যৌবনটাকে বলি দেয়। ওই শয়তানটার জিঘাংসার ছুরিতে প্রদীপের রক্তাক্ত লাশটা তোরই চোখের সামনে দেয়ালে ছবি হয়ে থাক, ছবি। আরে না কেন বে, না কেন? হ্যাঁ, প্রতিদিন সকাল সন্ধ্যায় ওই ছবিতে ধূপ জ্বালিয়ে ফুলের মালা দিয়ে ভালোবাসা জানাবি। ভালোবাসা, চুপ করুন। ভালোবাসা। যা উঠে। আপনি চুপ করুন। হায় ঈশ্বর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। তাহলে তুই এক কাজ কর, বুঝলি? তুই তোর উপরওয়ালার সাথে কথা বল, আমি শালা এখান থেকে কেটে পড়লাম। না, যাবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। সাবাস 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 সাবাস। এই যে দাদারা, দিদিরা, বৌদিরা, যে যেখানে বসে আছো শাঁখ বাজাও, উলু দাও, বাজাও সানাই, লাগাও বিয়ে, চালাও উলু। উলু 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 জানে না তো কেউ, এই শিখা সুন্দরী এখন এই শালা চরিত্রহীনের বউ।
বিয়ে করে আজ বউকে নিয়ে বাড়িতে আসছে, ওর এত বড় সাহস! ক্ষমা করবো না। তাকে ক্ষমা করার কথা বলছে এমএলএ সাহেব? তাকে আবার তোমার নয়নের মণি, যাকে আদর দিয়ে দিয়ে তুমি বাদক তৈরি করেছো। ঠাকুরপোকে তুমি ক্ষমা করার কে? নির্ময়! সে তোমাদের প্রতি মুহূর্ত ক্ষমা করে যাচ্ছে, আর সেটা বুঝতে পারছো না? বাহ, সুন্দর! যে জানোয়ারটা রাস্তাঘাটে মাতলামি করে মেয়েদের পেছনে লাগে, জোর করে মেয়েদের স্মৃতিতে সিঁদুর পড়ে দেয়, সে দাগী অপরাধী নয়। সে অপরাধী নয়, অপরাধী তুমি আর তোমার বন্ধু ওই গৌরব মজুমদার। নির্ময়! ব্রিজ তৈরি করার কাজ পাইয়ে দেওয়ার জন্য তুমি কার মানি নাওনি? নির্ময়, তুমি কিন্তু... হ্যালো? চোরের মায়ের বড় গলা, দূর দূর দিন রাত একই কথা একই ঝগড়া, আমার আর ভালো লাগে না। আমি যেন একেবারে হাঁপিয়ে উঠেছি। এই যা ঠাকুরপো, ঠাকুরপো যে বউ নিয়ে আসার সময় হয়ে গেল, যাই ওদের ঘরটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে আসি। যতই আপনি সাজিয়ে গুছিয়ে রাখুন বউঠান, ওই লম্পটটাকে বউ নিয়ে কিছুতে আমরা এই বাড়িতে ঢুকতে দেব না। এই বাড়িটা কি আপনার বাবার বাড়ি? মুখ সামলে কথাগুলো আমাকে বলবেন বউঠান। ওই মজুমদার, তোর এত বড় সাহস, তুই আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে গলাবাজি করে কথা বলিস? জানোয়ার! জানোয়ার উনি নন, জানোয়ার তোমার দেওর। থামো। উনি জানোয়ার নন বলেই পার্কের ওই মেয়েটিকে লম্পটের হাত থেকে উদ্ধার করতে সৌরভকে পাঠিয়েছিলেন। আর আমার নিরপরাধ ভাইকে আপনার গুণধর দেওর অকারণে এমন মার মেরেছে, আমার স্নেহের ভাই সৌরভকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চুপ! আপনারা দুজনেই মিথ্যাবাদী, দুজনেই দাগী চোর। কি বললে? জোর গলাতেই বলছি, আপনারা দুজনেই শুধু দাগী চোর নন, আপনারা চোরে চোরে মাস্তুতো ভাই। ভাই, আরে যাবেন না, যাবেন না, যাবেন না, একটু দাঁড়িয়ে যান। দেখুন, এই মেয়েটাকে ম্যারেজ রেজিস্ট্রি অফিস থেকে বিয়ে করে একেবারে বাড়িতেই নিয়ে চলে এলেন। ঠাকুরপো, আরে বেগম সাহেবের তো আসল কথাটাই জানানো হয়নি। শোনো বৌদি, শোনো, আজ আমি এদের কিচ্ছু বলবো না, যা বলার তুমি বলে দেবে। এই যে বউ, এদিকে এসো, এদিকে এসো। ইনি হলেন আমার বৌদি, পায়ে মাথা টেকে প্রণাম করে। থাক থাক, তোমাদের তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। ইনি হলেন আমার দাদা, মনটা ভীষণ সাদা। যাও প্রণাম করো। আরে না 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 না, দু হাত দিয়ে দু পায়ে প্রণাম করার কোনো দরকার নেই, ওই এক হাত দিয়ে এক পায়ে প্রণাম করলেই চলবে। ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো। ইনি হলেন আমার দাদার বন্ধু, আরেক দাদা। হ্যাঁ, ওকে করো হ্যান্ডশেক, যাও। আরে না 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 না, ডান হাত দিয়ে হ্যান্ডশেক করার কোনো দরকার নেই, বাম হাত দিয়ে করো। damn your headset! এই অপমানের চরম প্রতিশোধ যদি আমি নিতে না পারি তো আমার নামে একটা কুকুর পুষবি অমিত ব্যানার্জি। কুকুর তা দেশি না বিলিতি কুকুর? তাহলে শোনো এমএলএ সাহেব, এই বাড়িতে আমাকে যে যতটা অপমান করেছে তার কড়াই গন্ডায় সেই অপমানের ঠিক ততটা প্রতিশোধ আমি তুলব। হ্যাঁ, আমি তুলব। আর এই কথাটা আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। ছিলাম তোমাকে হাজারো ছিলাম। আহ ঠাকুরপো, এসো, তোমরা দুজন বাড়ির ভেতরে এসো। তুই আমাদের না জানি কেন বিয়ে করলি? জবাব দে জানোয়ার। এমএলএ সাহেব, আপনার আগে ওই জানোয়ারটার কাছ থেকে আমি জবাব আদায় করে নেব। স্যার, আপনি তাহলে জবাবটা আদায় করতে থাকুন, আমি ততক্ষণে এমএলএ সাহেবকে একটা প্রণাম সেরে নিই। আরে তুমি চিনতে পারছেন না? আর 7 দিন হলো এই থানাতে আপনার দয়ায় সিভিক ভলান্টিয়ারের চাকরি পেয়েছি। ও একদম হালুয়া। আরে শালা, হ্যাঁ? আপনিও শেষ পর্যন্ত এইসব চোরেদের লাইনে ঢুকে পড়লেন বা? স্যার, স্যার আমার শিষ্যকে ধমক দেবেন না, উনার কাছ থেকে আমি অনেক ঝেড়েছি, সদ্য কোনোদিন দিতে পারবো না, তো উনাকে একটা প্রণাম করি। প্রণাম? কি গুরু? আরে কি করছেন কি? আপনি তো আমার গুরু ছিলাম, তবে এখন থেকে হলো আমার নতুন জীবন শুরু। এমএলএ সাহেব, এবার তাহলে আমি জবাব আদায় করে নিই। মনে রাখবেন, আমরা জনগণের সেবক, জনগণের ভোটেই আমরা জনপ্রতিনিধি। রাইট। তাদের ভালো মন্দ দেখার জন্য ভগবান আমাদের দিয়েছেন দুটি চোখ, দিয়েছেন দুটো হাত। সেই হাতে ধরে থাকা রুল দিয়ে পেটাতে পেটাতে লম্পটটাকে হাজতে ভরে দিন।
স্যার তারপর দেখবেন এই সুমিত ব্যানার্জির হাত জস। আপনাদের মতো নেতাদের হাত যশের কথা সবাই জানে এমএলএ সাহেব। পুজোর বাজনায় যে হাত দুটো উপরে তুলে নৃত্য করে, আবার ভোটের বাজনায় সেই হাত দুটো ভোটদাতার পায়ের ধুলো পরিষ্কার করে। চুপ! এই উল্টো পাল্টা কথা বললে তোকে অ্যারেস্ট করে আমি জেলে ঢুকিয়ে দেবো। আর জেলের ঘানি টানাটা যে কি যন্ত্রণা, সে মারাত্মক যন্ত্রণা। তখন শালা তুই হাড়ে হাড়ে বুঝবি। আপনাদের দয়ায় আর নেতাদের কৃপায় এখনই তা বুঝতে পারছি, তখন তো অনেক দূর। দূর কি কাছে, তোকে আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এই শোন, প্রশাসন আর সম্মানীয় নেতাদের নিয়ে বাজার গরম করার চেষ্টা করবি না। করবি না? যদি করিস তাহলে কিন্তু কি করবেন স্যার? কি করবেন স্যার? কঠোর হাতে দমন করবেন। হ্যাঁ, কঠোর হাতে দমন করছেন তো? করছেন তো। কঠোর হাতে দমন করছেন বলেই তো নেতাদের ইলেকশনে জেতাতে বোমাবাজি গুন্ডামি করলো যারা, তারা পেল মুক্তি। আর গুন্ডামির প্রতিবাদে যারা করলো আন্দোলন, তারা হলো জেলবন্দি। এই, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, প্রশাসনকে ডাইরেক্ট হিট করবি না। প্রশাসন? কোথায় ছিল আপনাদের প্রশাসন যখন দর্শনার্থীর নাকে ঘুষি মেরেছিল পুরীর মন্দিরের পান্ডারা? কোথায় থাকেন আপনারা যখন পৌর অধ্যাপককে বাসের কন্ট্রাক্টর চলন্ত বাস থেকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়? কোথায় থাকেন আপনারা যখন ব্যাংকের মহিলা কর্মীকে ভিড় বাসের মধ্যেই যৌন নিগ্রহ করা হয়? কোথায় থাকেন আপনারা যখন বৃদ্ধা বাস যাত্রীকে 5টা স্টপেজ করে নামিয়ে দিয়েও রসিকতা করতে যাদের বিবেকে এতটুকু বাঁধে না, যাদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করা সত্ত্বেও সুবিচার যাদের কাছে দূরস্থ? বলুন না দরবার সাহেব, সেই সব অসহায় মানুষগুলো কোথায় যাবে? কার কাছে গিয়ে দরবার করবে? কি আশা নিয়ে তারা বেঁচে থাকবে বলুন? তবে রে জানোয়ার! এক মিনিট। আসলে এই কথাগুলো সাধারণ মানুষের অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলার জন্য আমি আমার উপন্যাসে লিখেছি। মারবেন তো? এবার মারুন স্যার, মারুন। এই লেকচার বন্ধ করে আমার কথার উত্তর দে। বলুন। শিখা নামের মেয়েটাকে তুই বিয়ে করেছিস? নিশ্চয়ই বিয়ে করেছি, তবে একটা কথা স্যার, ওই মেয়েটাকে তো শুধু আমি একা বিয়ে করিনি, সেই মেয়েটাও তো আমাকে বিয়ে করেছে। অবশ্যই। সৌরভ বাবুকে বেধড়ক পিটিয়েছিস? ভুল হয়ে গেছে বড়। এই তো স্যার, উনি তো ভুল স্বীকার করছেন, তাহলে ওনাকে ছেড়ে দিন। আরে ধর, পেটানোর জন্য ভুল স্বীকার করিনি। এই কেলো করেছে? ভুল হয়ে গেছে বড়বাবু। ওকে পেটানোর আগে ওর পিঠে মাংস বিক্রির কষাই কথাগুলো লিখে সেটে দেওয়া উচিত। আরে দূর মশাই, ওসব ধমক চমক দিয়ে সময় নষ্ট না করে কি করবেন করুন তো স্যার। ওদিকে ছিল আমার নতুন বউটা, ভালোবাসা পাওয়ার আশায় ঘরে হাফি পেশ করে বসে আছে। তোর ভালোবাসার বাসা এবার আমি ভেঙে দেবো রে লম্পট। হ্যাঁ তা তো দেবেন স্যার, নাহলে যে আপনার প্রমোশনটা আটকে যাবে। আজ তোকে আমি একেবারেই মেরে ফেলবো। এই শালা, তুই কি নিজেকে কলিযুগের পরিত্রাতা ভেবেছিস? এই শালা বল, তোর জন্যে আমাকে দিনের পর দিন হয়রানি হতে হচ্ছে। স্যার, আপনি উত্তেজিত হবেন না, স্যার। বল, উত্তর দে। বলবি না? না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না। স্যার, আপনি শান্ত হন স্যার। স্যার, স্যার, ওনাকে মারবেন না স্যার, ওনাকে মারবেন না। উনি একজন শত্রুদ্রষ্টা লেখক, এই যুগের ওনাকে ভীষণ প্রয়োজন। স্যার, স্যার, আমার একটা কথা শুনুন স্যার, আমার একটা কথা শুনুন। একদম চুপ। সহ্য করতে না পারলে এখান থেকে কেটে পড়। এই যাও, যাও বলছি। যাচ্ছি স্যার, যাচ্ছি। গুরু, গুরু, আমার কিচ্ছু করার নেই, আমাকে তুমি ক্ষমা করো। আমার কিচ্ছু করার নেই। ভালো মানুষ তো নয়, যেন একটা জগদ্দল পাথর। ও কি হলো স্যার, থমকে গেলেন কেন? ও, মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছেন বুঝি? মারুন স্যার, মারুন, যত খুশি মারুন, মেরে মেরে আমাকে শেষ করে ফেলুন। মারুন, মারুন স্যার, মারুন। নিজেকে খুব শক্তিমান ভেবেছিস, তাই না? তোর শক্তিমান গিরি এবার আমি ভেঙে দেবো রে লম্পট। এবার আমি
চলে যাচ্ছেন কেন স্যার? মারুন স্যার, মারুন, মেরে মেরে আমাকে শেষ করে ফেলুন। ইতিহাসের পাতা উল্টালেই তো জানা যাবে আপনারাই তো সাবদার হাসমিকে মেরেছেন, আপনারাই তো কায়দা করে এই ভারতবর্ষের বুক থেকে তাড়িয়ে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনারাই তো বাবুদের সঙ্গে যুক্তি করে এদেশে নিয়ে এসেছিলেন পঙ্গু স্বাধীনতা। মারুন স্যার, মারুন, মেরে মেরে আমাকে শেষ করে ফেলুন। না, শুধু আমাকে একাকে মারলে চলবে না, এদেশে যে কটা লেখক, যে কটা সাহিত্যিক আছে সবাইকে মেরে মেরে শেষ করে ফেলুন। ওরা বেঁচে থাকলে আপনাদের অনেক ক্ষতি, ওরা বেঁচে থাকা মানে আপনাদের সুখের ফসলে টান পড়বে, ওরা বেঁচে থাকা মানে আপনাদের মৃত্যু। কি বললে? মৃত্যু? মৃত্যু? তার মানে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয়? ভয় নয় স্যার, ভয় নয়। আগামী দিনে যেটা ঘটবে সেটাই আমি বলছি। চুপ করো, চুপ করো তুমি। এভাবে তুমি আমাকে আর ভয় দেখাবে না। আমার বাড়িতে স্ত্রী পুত্র কন্যা, না 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 না, ভয় কিসে? দেশটার নাম ভারতবর্ষ, ভয় পেলে চলবে? অমুক চন্দ্র তমুকের কাছে টাকা নিন, খবরের কাগজে ভিড়ি পড়ে গেলে বলুন পাগল, টাকা নিয়েছে আমি, ও নেহাতি পলিটিক্যাল অপপ্রচার, ব্যাস। তারপর তদন্ত চলুক, রাবণের চিতা জ্বলুক, জ্বলতেই থাকুক, তবে ভয় পেলে চলবে? ভয় কিসে? দেশটার নাম ভারতবর্ষ। আপনি শুধু জন্মদিনকে শোকের সময় সাদা ফুল সময় মতো জায়গায় পাঠাতে ভুলবেন না, তাহলে আপনাদের সংসারের সুজলাং সুফলাং ধরে থাকুন, শক্ত করে খুঁটি ধরে থাকুন, ব্যাস এবার লড়ে যান, খুঁটির জোরে মেরা লড়ে, রাজায় রাজায় যুদ্ধ হয়, কিছু মূর্খের লাশ পড়ে। ভয় কিসে? দেশটার নাম ভারতবর্ষ। এদেশ স্বামী বিবেকানন্দ, এদেশ গৌতম বুদ্ধ গুরু নানকের, এদেশ মহাত্মা গান্ধী নেতাজি সুভাষের, এদেশ সূর্য সেনের, ভগৎ সিং এর, শহীদ ক্ষুদিরামের। আপনি শুধু মহাপুরুষদের ছবি দেয়ালে আটকে রাখুন, আপনি শুধু একে ল্যাং মেরে তাকে কাত করে ওকে টপকে নিজের আখের গুছিয়ে যান, তবে ভয় পেলে চলবে? ভয় কিসে? দেশটার নাম ভারতবর্ষ। আপনি কি করলেন দারোগা সাহেব? ও তুই? একটা গুন্ডাকে আমি কৈফিয়ত দেব না? হ্যাঁ, আমি গুন্ডা ছিলাম। বিবেকের দংশনে আর আপনার এই অসামাজিক অত্যাচার দেখে আজ আমার জ্ঞান চক্ষু। আমাকে খুঁচিয়ে তুলবি না। তুই জানিস ওই লেখকটা একটু আগে আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। এই শোন, তুই এমন কিছু করিস না, তাহলে তুইও তো মরবি, আর ওই এমএলএ বাবু আমার চাকরিটাও খেয়ে নেবে। ভেঙে ফেলুন, দয়া করে দাসত্বের শৃঙ্খলটা ভেঙে ফেলুন। পারছি না রে বুলেট। ওই দাসত্বের শৃঙ্খলটা এমন আটে পৃষ্ঠে আমাকে জড়িয়ে ফেলেছে, সেখান থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। তবে অনেকদিন ধরে আমি অনেক চেষ্টা করেছি অনুশোচনার আগুনে নিজেকে পুড়িয়ে শুদ্ধ হতে, কিন্তু আমি পারিনি। ওই মাকড়সার জাল ছিঁড়ে আমি বেরোতে পারি।
গোলক ধাঁধায় পড়ে বোধ বুদ্ধি হারিয়ে আজ আমি বসে আছি। জানিস বলে জানিস, মহাভারতের অভিমন্যু যেমন চক্রবুহের প্রবেশের পথ জানতো, কিন্তু বেরোবার পথ সে জানতো না। তারকা সাহেব, আজ আমি সেই অভিমন্যু হয়ে গেছি রে বুলেট, অভিমন্যু হয়ে গেছি। তারকা সাহেব, আপনার নিজের ভাই থাকলে আপনি কি পারতেন এভাবে তার লেখাটা বন্ধ করে দিতে? সত্যি তো, এ আমি কি করলাম? একটা নিরপরাধ মানুষের শিল্পী সত্তাটুকু আমি কেড়ে নিলাম। বিবেকের টুটি চেপে আজ আমি নিজেকে কোথায় নামিয়ে এনেছি। আমার পরনে খাকি ঊর্ধ্বে, মাথায় অশোক স্তম্ভ। আমরা শপথ নিয়েছিলাম শান্তি শৃঙ্খলা রক্ষা করে মানুষের পাশে পাশে থাকবো। তা না করে সারাটা জীবন শুধু তাবেদারি করেছি। দাসত্বের শৃঙ্খল খুলে মাথা নুয়ে দস্তখত লিখে দিয়েছি। ছি, ছি, ছি। আমি ভুল করেছি। না না না, এখনো যেটুকু আমার মানবতা বোধ আছে তাকে আর আমি হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। তাহলে চলুন আমরা প্রাথমিক শুশ্রূষা করে ওনাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। তাই চলো বুলেট, তাই চলো। ওই সত্যদ্রষ্টা লেখকের ভেঙে যাওয়া হাত দুটো আমরা শক্ত করে ধরি। চলো। আসুন তারকা সাহেব, তাই আসুন, যুগের পাতায় সৃষ্টি করুন। সত্য চির অম্লান, চির ভাষ্য, চির জ্যোতির্ময়। সাহিত্যিক কি চেয়েছি আমি, কি চেয়েছিলাম, কি চেয়েছি আমি, কি চেয়েছিলাম। এত বড় পৃথিবীতে সব হারালাম আমি, এত বড় পৃথিবীতে সব হারালাম। কি চেয়েছি আমি, কি চেয়েছিলাম, কি চেয়েছি আমি, কি চেয়েছিলাম। পূর্ণিমা চাঁদ খুঁজতে গিয়ে অমাবস্যাকে পেলাম। পূর্ণিমা চাঁদ খুঁজতে গিয়ে অমাবস্যাকে পেলাম। সবার ভালো চাইতে গিয়ে জীবন জুয়ায় হেরে গেলাম। কি চেয়েছি আমি, কি চেয়েছিলাম, কি চেয়েছি আমি, কি চেয়েছিলাম। সাহিত্যিক, এবার আপনার জনজাগরণের উপন্যাস আপনি কবে থেকে লেখা শুরু করবেন? না দারোগা বাবু, আমি তোমার লেখা থামিয়ে রাখিনি দারোগা বাবু। সাহিত্যিক, ছদ্মবেশে থেকে দিনের পর দিন আমি চরিত্রগুলো কুড়িয়েছি। রাতের পর রাত সেই চরিত্রগুলো ঘাঁটতে ঘাঁটতে আমার সাহিত্যের প্রতিটি পাতায় সাজিয়ে রেখেছি ওই শয়তান গৌরব মজুমদারের পারিবারিক ইতিহাস। সাহিত্যিক, এমএলএ দাদার নোংরামির চালচিত্র এঁকেছি। আমার উপন্যাসের প্রতিটি ছত্রে ছত্রে সাহিত্যিক বর্ণনা করেছি আমার স্নেহময়ী মমতাময়ী বৌদির চরিত্রের বর্ণমালা। সাহিত্যিক, সাহিত্যের প্রতিটি পাতায় কল্পনার রং তুলে দিয়ে লিপিবদ্ধ করেছি বুলেটের সমাজ বিরোধী গুন্ডা থেকে প্রকৃত মানুষ আর উত্তরণের কাহিনী। সাহিত্যিক, দয়া করে আমার চরিত্রটা লিখবেন। পুলিশ বলে আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। এই মনুষ্যত্বহীন, দায়িত্ব জ্ঞানহীন, কর্তব্যহীন পুলিশ কখনো সমাজ রক্ষক হতে পারে না। কিন্তু লেখক, আপনার সাহচর্য এবার আমাকে মানুষ হবার নতুন শিক্ষা দিয়েছে। এবার আমি মানুষ হব, মানুষের পাশে পাশে থাকবো, মানুষের জন্য আমি জীবন মরণ লড়াই করবো। লেখক, লড়াই করব।
সাবাস সাবাস তার গো বাবু সাবাস। এটাই তো আমি চেয়েছিলাম স্যার, এটাই তো আমি চেয়েছিলাম। আপনাকে ধন্যবাদ জানি আমি ছোট করবো না স্যার। এই তো আমার স্বপ্নগুলো একটু একটু করে জীবন্ত হয়ে উঠছে। আমি আবার লিখবো, আমি আবার লিখবো স্যার, ওই গণশত্রুর মতো উপন্যাস আমি আবার লিখবো। এটা আমি কি করে লিখবো? আমার কলম কোথায়, আমার কাগজ কোথায়, আমার লেখার রাইটিং বোর্ড কোথায়, আমি কি দিয়ে? এই তো গুরু, এই আপনার রাইটিং বোর্ড। কি আপনি আমার লেখার রাইটিং বোর্ড নিয়ে এসেছেন? জীবনে অনেক পাপ করেছি গুরু, অন্তত এইটুকু পূর্ণ করতে দাও। তোমার কলম কোথায়? কলম আমি কি দিয়ে লিখবো? আমি তোমার কলম নিয়ে এসেছি। বৌদি তুমি আমার কলম নিয়ে এসেছো, কিন্তু কাগজ কোথায়? কাগজ কাগজ দিয়ে এসেছি। বুলেট অমানুষ ছিলাম, আপনার দেখানো পথে এবারে মানুষের মতো মানুষ হব। সাবাস সাবাস বুলেট সাবাস। এই তো আমার স্বপ্নগুলো একটু একটু করে জীবন্ত হয়ে উঠছে। আমার লেখার চরিত্রগুলো একে একে বলছে। লেখাপড়া শিখেও শিক্ষার মর্যাদা না দিয়ে আজও আমরা অশিক্ষিতই রয়ে গেছি। আমরা গুন্ডামি শর্টকাট রাস্তায় রাতারাতি বড়লোক হতে চেয়েছিলাম। আমরা উন্মাদের মতো নিজেদের পাপের বোঝা বাড়াতে ধান্দাবাজি আর লোক ঠকানোর ব্যবসায় নেমে পড়েছিলাম। আমরা নতুন সমাজের কথা বলতে গিয়েছিলাম, কিন্তু জননেতা তা কানেই তোলেন। প্রয়োজনে পাড়ার সমস্ত মহিলাদেরকে নিয়ে রাতের পর রাত জাগবো, যাতে চোর চুরি করতে না পারে। অসহায় মানুষকে হসপিটালে পৌঁছে দিয়ে তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করবো। কারোর বাড়িতে আগুন লাগলে দমকল আসার আগে বালতি বালতি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করব। সাবাস সাবাস দারোগা বাবু সাবাস। এই তো আপনারা তো আমার স্বপ্ন, আপনারাই তো আমার হাতিয়ার। এবার এক বুক স্বপ্ন নিয়ে আমি আম জনতার দরবারে গিয়ে দাঁড়াবো। সম্মিলিত আঘাতের প্রচেষ্টায় একদিন জমাট বাঁধা পাথর ভেঙে চুরমার হয়ে যাবে। ফসল আজকে হয়েছে ফসল, হৃদয় হয়েছে খামার, লোভের মেশিন চলে ঘর ঘর, সময় নেই কো থামার। প্রেম ও প্রীতির অঙ্কুর আজ পাথরের মতো শক্ত, ভালোবাসার খানির বলদ মুখ দিয়ে ওঠে রক্ত। এগিয়ে চলো। ডিয়ার লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আপনাদের জন্য একটা বিশেষ সুখবর আছে। ভেরি ভেরি গুড নিউজ। আপনারা নিশ্চয়ই জানেন ওই লজ্জা লম্পট চরিত্রহীন অমিত ব্যানার্জিকে আমাদের থানার বড়বাবু ভূদেব মিত্তি অ্যারেস্ট করেছেন। শালা কয়েক মাস তোকে জেলের গাড়ি টানতেই হবে। আর সেই আনন্দে আজ এই মজুমদার প্যালেসে শুরু হতে চলেছে অভিনব শোভন সুন্দর এক ঘরোয়া পার্টি।
সত্যি মজুমদার মশাই, আপনাদের ঘরোয়া পার্টিটা না হ্যাপি হ্যাপি। বাই বাই বাই। নাইস, ভেরি নাইস। বিউটিফুল, হোয়াটস এ সারপ্রাইজ। জানিস জানিস সৌরভ, আমাদের থানার বড়বাবু ভোদে মিত্তি ওই লজ্জা লম্পট চরিত্রহীন অমিত ব্যানার্জিকে বুঝলি ভাই রুলের বাড়ি দিয়ে এমন বার বেড়েছে, তাই নাকি? আরে ভাই একেবারে হাড় করে ফেলে দিয়ে ঠিক বলেছেন। আরে বাবা সেই আনন্দে তো আজকের এই পার্টি নাকি বলো বৌমা? আপনার নেশা হয়ে গেছে, চলুন আপনাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। নূপুর, তোমাকে আমি মডার্ন হতে বলেছিলাম, কিন্তু এতখানি মডার্ন হতে বলিনি। রাইট রাইট ইউ আর, তুমি ঠিক কথা বলেছো। আমি ঠিক আছে, আমি একাই যেতে পারবো। বৌমা তুমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা। তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো নূপুর, তোমাকে দেখি আর এক সময় আমার মনের মধ্যে সন্দেহের দানা বাঁধে। আচ্ছা, তুমি কি আমার সেই নূপুর? আমি সারা জীবন তোমার নূপুর হয়ে থাকতে চাই গো। জানো আমার বেড়াতে খুব ইচ্ছে করে, চলো না গো। যে চলে শালুক পদ্ম হেসে হেসে কথা বলে, কাশফুল হাওয়ায় দোলে, যে বাতাসে টগর শিউলির গন্ধ, আকাশে রোদ বৃষ্টির লুকোচুরি, সেখানে আমাকে নিয়ে যাবে। যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। আর আমি ভুল করবো না। এই দুপুরে আরে দেখো দেখো, নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে কি সুন্দর চাঁদ উঁকি মারছে দেখো। তাই তো, জ্যোৎস্নার ফিনকিতে চারিদিক ভরে গেছে। আমার যে কি ভালো লাগছে। আরো ভালো লাগবে তুমি যদি আমার সন্তানের মা হও। না কেন নূপুর? নূপুর তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? বলো নূপুর, বলো। আসলে তোমাকে যে নাটা বললাম সেটা আমার ইচ্ছের না নয়, লজ্জার না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এখানে একটু দাঁড়াও। দাদা ঘুমিয়ে পড়ার আগে অমিত ব্যানার্জির বিষয়ে দাদাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে আসি, কেমন? আচ্ছা বাবা, আচ্ছা। এই না না না, আচ্ছা নয়, আচ্ছা নয়, আচ্ছা। তোমার কোলে দেখতে চাই ফুটফুটে এক বাচ্চা। না সৌরভ, না। এই ভাড়া করা বউ কোনোদিনও তোমার সন্তানের মা হতে পারবে না। কিন্তু গুয়ার গোবিন্দ ছেলেটাকে আমি যে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তবে কি আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে? মিথ্যে। তো ভালোবাসার মুখে থুতু ফেলিবে, থুতু তো তো তো। চলে গেল, খিদের জ্বালায় আমার পেট চলে যাচ্ছে, তেষ্টায় ছাতিটা ফেটে যাচ্ছে। আপনি আপনি আমাকে কিছু খেতে দেবেন, নাহলে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটু সুযোগ করে দেবেন। প্রদীপ নামের ছোট্ট একটা প্রতিবাদ। হ্যাঁ, ওই জানোয়ার সৌরভ মজুমদার আমার ভাবি স্ত্রীকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম বলে ওর লোকেরা আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসে আটকে রেখেছে। কিন্তু কেন? সৌরভ তার দাদার নির্দেশে আমার ভাবি স্ত্রীকে নোংরা পথে নামাতে চেয়েছিল। আপনার ভাবি স্ত্রী এখন কোথায়? জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে। আপনি আমাকে বাঁচান। জানেন ওরা না আমাকে কিচ্ছু খেতে দেয় না, জল চাইলেও দেয় না। কাশ্মীর থেকে ফেরার পর গতকাল রাত্রে সৌরভের রাতের সঙ্গিনী আমি, অথচ সেই সৌরভ কিনা
ওই ছেলেটির ভাবে স্ত্রীকে তুলে আনতে গেছিল। কি হলো? আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ, বলুন বলুন বলুন। শুনুন তাহলে, একটু সুযোগ পেতে আমি লুকিয়ে এখানে চলে এসেছি। আপনি আমাকে বাইরে যাওয়ার জন্য একটু সাহায্য করুন না। নিশ্চয় করব, কিন্তু কিভাবে আপনি এখানে? ওরা ওরা আমাকে আমাকে চাকরি দিতে চেয়েছিল, কিন্তু লোভে পড়ে আমি আমার আদর্শকে বিক্রি করতে চাইনি। সেই জন্য গৌরব মজুমদার প্রথমে আমার কিনে, তারপর আমার এই কঙ্কালটা বিক্রি করে দেবে বলেছে। আপনি আপনি আমাকে বাঁচান দিদি, আপনি আমাকে বাঁচান। কি বললে? দিদি, তুমি আমাকে দিদি বলে সম্বোধন করলে ভাই? ওঠো ওঠো ভাই, ওঠো, মাথা তুলে সোজা হয়ে দাঁড়াও। আমার শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে গেছে দিদি। আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসি। আপনাকে যেতে হবে না বৌদিমণি, আমি জল আর খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, দাও দাও নাও, দাও, খেয়ে নাও। আমার বড্ড খিদে পেয়েছে, খাও, খুব তেষ্টা পেয়েছে। দাও দাও দাও। না, আমি খাবো না, আমার খিদে নেই। বিশ্বাস করো, আমার জল তেষ্টা পাইনি। তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না। কি ব্যাপার বুলেট? বৌদিমণি, যে হাত দিয়ে দিনের পর দিন অত্যাচারের চাবুক চালিয়েছি, সে হাতে খাওয়ার কি কেউ খায়? বুলেট, খায় না, খায় না। বুলেট, বিশ্বাস কর বৌদিমণি, অনুশোচনের আগুনে পুড়ে ক্ষত বিক্ষত এই বুলেট আর সত্যি সত্যি ভালো হয়ে গেছে। তাই যদি হয়, তাহলে তুমি আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটু সুযোগ করে দাও। দেবো, নিশ্চয়ই দেবো। তার আগে তুমি খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, দাও দাও দাও। খাও ভাই, খাও, খাও ভাই। তুমি আমার প্রাণ বাঁচালে ভাই। যদিও জানি তোমাকে ছেড়ে দেওয়ার পর মজুমদার বাবু আর বন্ধুরাদি আমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। কারণ আমি যে মজুমদার বাড়ির অনেক গোপন ইতিহাসের সাক্ষী। বুলেট, তা হোক দিদিমণি, তা হোক, জীবনে অন্তত একটা ভালো কাজ করতে পেরেছি। সেই আনন্দে আমি আমার মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিলাম। ভাই, চলো তোমার পালিত রাস্তা দেখিয়ে দিই। চলো চলো চলো। না না, আমার জন্য তুমি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ। আমি মুক্তি চাই না, আমি মুক্তি চাই না। ভুল করো না, বুলেটের দেখানো পথ ধরে শীঘ্র তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু দিদি, তাহলে যে তোমরা বিপদে পড়বে। শোনো ভাই, এই মজুমদার বাড়ির কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তাছাড়া বিষধর সাপে যখন আমি খেলতে নেমেছি, তখন বীজ ছাড়ানো মন্ত্রটা আমি রপ্ত করে এসেছি। বুলেট, তাড়াতাড়ি কি যাওয়ার পথটা তুমি দেখিয়ে দাও ভাই। হ্যাঁ শোনো, আমাদের বাগান বাড়ির উত্তর পূর্ব কোণে সামান্য একটা ভাঙা রয়েছে, ওখান থেকে তুমি পালিয়ে যাও। যাও যাও। আসছি দিদি, আসছি ভাই, আসছি দিদি, আমি আসছি। সাবধানে যাও। আরেকটা কথা, একটা কথা, আরেকটা কথা, এই বাগান বাড়িতে বন্দনা আর গৌরব মজুমদারের কথোপকথনে আমি জানতে পেরেছি মজুমদার বাবু স্ত্রী আত্মহত্যা করেছে ওই বন্দনার সঙ্গে গৌরব মজুমদারের অবৈধ মেলামেশার কারণে। দেরি করো না, যাও। আসছি দিদি, আসছি ভাই, তোমরা ভালো থেকো। ঈশ্বর চাইলে আবার আমাদের দেখা হবে। আসছি, হ্যাঁ, তোমরা ভালো থেকো। সাবধানে যাও। কি ব্যাপার বুলেট? যশোরের প্রতি মিস্টার মজুমদার বন্দনাদির ব্যাপারে কি যেন বলে গেল? মিস্টার মজুমদারের স্ত্রী তার বোনকে স্বামীর সঙ্গে অবৈধ মেলামেশা করতে দেখে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। জানোয়ারটাকে আমি এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। এই হারামজাদা বুলেট, কোথায় গেলি জানোয়ারের বাচ্চা? ওই বন্ধুটি আসছে, শঙ্কর মাছের চাবুক নিয়ে আমার পিঠের চামড়া তুলে নেবে। শুধু তোর পিঠের চামড়াই তুলে নেব না, তোর শরীর থেকে গোটা চামড়াটাই তুলে নিয়ে হিংস্র জানোয়ারের মুখে ফেলে দেব। কেন?
কি অপরাধ করেছে? ওর অপরাধ ও আমাদের শত্রুকে পালাতে সাহায্য করেছে। ও কাকে পালাতে সাহায্য করেছে? মনে হচ্ছে যেন ও ভাজা মাছটা উল্টে খেতে জানো না। সত্যিই জানি না। তোমার মতো বিদ্যে ধরি ছোলা কলাই নিপুণা সুন্দরী তো অজানা কিছুই থাকতে পারে না। বিশ্বাস করো বন্দনা দি, আমি বিশ্বাস তোমাকে বিশ্বাস করবে আমার জামাই বাবু, আমি নই। তাই? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই তাই। তাছাড়া তখন থেকে অনেক ধানাই পানাই করছো। তোমার চালাকি আমি জানি না ভেবেছো? জানো তো বলেই ফেলো না। জ্যোতিষ সাম্রাজ্ঞী বড্ড বার বেড়েছে তোমার না। অতীতটা কি ভুলে গেছো? আমার চলাতেও তোমার অতীতের অনেক কাহিনী আছে। অতীতের কবর খুঁড়তে যেও না নুপুর, তাহলে নিজের গায়েই নোংরা পড়বে। বন্দনা দি, এই এই জানোয়ার, বল সে শয়তানকে কোথায় লুকিয়ে রেখেছি? আমি জানি না। বললাম তো প্রদীপের ব্যাপারে কিছুই জানে না। তুমি এত জোর দিয়ে বলছো কোন অধিকারে? এই বাড়ির আমি ছোট বউ, সেই অধিকারে। বলছিলাম কি বৌদিমণি? বলবি পরে, এখন এখন নেমো খারামির পুরস্কারটা নে। না বন্দনা দি, বন্দনা দি, শয়তান প্রদীপকে কোথায় সরিয়েছিস? আমি জানি না। জানিস জানিস, তুই সব জানিস। বিশ্বাস করি বন্ধুরাদি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তোকে বিশ্বাস করব? তোকে শেষবারের মতো বলছি, বল সে শয়তান প্রদীপকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি না, জানি না, জানি না। নূপুর! চাবুকের সাতটা কেমন লাগলো? মজুমদার বাড়ির ফাল তোমার। কি এত সাহস তোর? তুই আমাকে চাবুক মারিস? আমাকে? দাঁড়া, এখনই জামাই বাবুকে সব বলে দিচ্ছি। আরে যা যা যা, তোর জামাই বাবু আর তোর জামাই বাবুর ভাই দুজন এখন দু হাতের মুঠোয়। আরে শোন, কে কার হাতের মুঠোয় তা একটু পরেই আমি বুঝিয়ে দিচ্ছি। যা যা যা। কাজটা ভালো করলেন না বৌদিমণি? ভালো কি মন্দ সেটা তোর না বুঝলে চলবে। এখন তুই আমাকে বল, এই মজুমদার বাড়ির কি গোপন ইতিহাসের সাক্ষী তুই? লেখক গম্ভীর বাড়ির মাথায় লাঠি মেরে তার উপন্যাসটা কেড়ে নেওয়া হয়েছিল। নূপুর বৌদিমণি সেদিন অন্যায়ের প্রতিবাদ করায় আমাদের বড় বাবু জোর করে বৌদিমণির গলা টিপে মেরে ফেলে। সর্বনাশা খেলা এবার আমি খতম করবই। আরে বাগার বাড়ির মাটিতে আমি নিজের হাতে পুঁতে ফেলি, আর বড় বাবু সেই অপরাধ ঢাকতে আমাকে ছোট বউ সাজিয়ে নিয়ে আসি এই মজুমদার প্যালেসে। আরেকটা কথা, আরেকটা কথা, আপনি আর নূপুর বৌদিমণি হুবহু একই রকম দেখতে। অবশ্য নূপুর বৌদিমণির মুখে শুনেছি নূপুর আর পায়েল নামে যমজ দু বোন ছিল। পায়েলের যখন 6 বছর বয়স তখন সে কিডন্যাপ হয়ে যায়। হে বুলে, আমি সেই পায়েল। আমার যখন 6 বছর বয়স পূর্ণ হলো তখন রেল স্টেশনে ভিড়েবতী প্ল্যাটফর্ম থেকে আমি কিডন্যাপ হয়ে যাই। সে অনেক কথা পড়ে শুনবি। এখন বল, আমার বাবা? আপনার বাবা আপনার বোনকে নিয়ে বস্তিতে থাকতেন। আমাদের বড়বাবু বস্তি ভেঙে বিল্ডিং করার সময় জোর করে তার ভাইয়ের সঙ্গে আপনার বোনের বিয়ে দিয়ে এ বাড়িতে বউ করে নিয়ে আসে। আর সেই শোকে আপনার বাবা আত্মহত্যা করেন। আমি পশুর মতো জবাই করব। শয়তানটা আমার বোনের ঘরে আমাকে ভাড়া কাটানোর জন্য আমাকে ছোট বউ সাজে নিয়ে এসেছে। আমার বাবা মরেছে, আমার বোনকে গলা টিপে খুন করেছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না, ওকে আমি শাস্তি দেবো, চরম শাস্তি। মাথা গরম করে কোনো লাভ হবে না বৌদিমণি, মাথা ঠান্ডা করুন। আপনার রোহিত বাবু একসঙ্গে লড়াই করে প্রতিবাদের ভাষায় গর্জে উঠুন। বুলেট যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একবার অমিত ব্যানার্জির সঙ্গে দেখা করতেই হবে। আরেকটা কথা, মজুমদার বাড়ির গোপন কুকীর্তির এই অস্ত্রটা আমি দেখো অমিত ব্যানার্জির হাতে তুলে দেবো। পরে হয়তো আর সময় পাবো না বৌদিমণি, সময় পাবো না। ভালো থাকবেন বৌদিমণি। তুই ভালো থাকিস, ভালো থাকবেন, ভালো থাকবেন। বুলেট এই মজুমদার বাড়ির অনেক পাপকর্মের সাক্ষী। হয়তো ওকে বাঁচিয়ে রাখবি না, না তা আমি হতে দেবো না। কিন্তু তার আগে ওই গৌরব মজুমদারকে ওকে আমি ছাড়বো না, ওকে আমি শাস্তি দেবো। চল না, তার আগে
তার আগে একবার আমাকে অমিত ব্যানার্জির সঙ্গে দেখা করতেই হবে। কিন্তু 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 কি উপায়? যে কোনো উপায়ে কাল সন্ধ্যেবেলায় তোমাকে অমিত ব্যানার্জি বাড়ি যেতে হবে নুপু। শুনলাম ওই লম্পট অমিত ব্যানার্জি শিখা নামক একটা মেয়েকে বিয়ে করবার পর আবার নতুন করে উপন্যাস লিখতে শুরু করেছে। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে না আপনি পাগল হয়ে গেছেন? শালা, আমি আছি কি করতে হবে? ওই শালা লেখকের বাড়িতে গিয়ে ও 6-5 লেখা একেবারে 12টা বাজিয়ে দিয়ে আসবো। এ নয় হে, আমার যৌবনের ছোঁয়ায় লেখক হবে কুপকার। তাহলে তুমি বলছো আমার ললাট লেখা বাজি মা? আমার বুকের ভেতরটা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমি আর কাঁদবো না। আমি কাঁদলে আমার বাবা বোনের আত্মা শান্তি পাবে না। না না, আমি আর কাঁদবো না। সারা শরীর আমার অসহ্য জ্বালা, আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। আমার সারা শরীরে অসহ্য জ্বালা, আমি আর সহ্য করতে পারছি না। শরীরে জানোয়ার, আমি আসছি কাল বৈশাখী তাণ্ডব বুকে নিয়ে। আমার হাতে থাকবে বিদ্যুতের চাবুক, আকাশের বুক চিরে বেজবে রণদণ্ডবে, তোমকে থেমে থাকবে বাতাস, মুখরিত হবে লক্ষ লক্ষ শঙ্খ, আকাশে বাতাসে ধরিত হবে ধ্বংসের দামামা। আর সেই ধ্বংসের লেলিহান শিকায় জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেব গৌরব মজুমদারের পাপের পাশা। আমার জীবনে যে ছিনিমিলি খেলেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। শয়তানটা যেদিন আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করে এই বাড়িতে বউ সাজিয়ে নিয়ে এলো, সেদিন আমি দোতলা জানলা দিয়ে দেখেছিলাম থানার বড়বাবু জানোয়ারটাকে মারতে মারতে মাটিতে শুয়ে দিয়েছে, পেশ করেছি। এই ভাই, স্ত্রী হয়ে স্বামীর অমঙ্গল কামনা করতে নেই। তোমার দেওয়ারকে আমি স্বামী বলে মানতে পারবো না। পারবে, পারবে বোন, পারবে। আগে শাখা পলা পরে নাও, স্মৃতি ভর্তি সিঁদুর পরো, তাহলে দেখবে তুমি সব মানতে শিখে গেছো। অসম্ভব, আমি ওই শাখা পলা সিঁদুর কিছুতেই পরবো না। কেন বোন? কারণ এই বিয়েটাকে বিয়ে বলে মানি না, তাই। সবই ভাগ্যের পরিহাস বলে মেনে নাও বোন। ওটাকে ভাগ্য বলেও মানি না। তাছাড়া ভালোবাসার মূল্য যে দিতে জানে না, সে আবার কিসের লেখক? একটা কথা ভুলে যেও না বোন, লোহা দিয়েই কিন্তু লোহা কাটতে হয়। তোমার ভালোবাসার রং যদি ফিকে না হয়, ওই রঙেই ঠাকুরপুর জীবনে ভালোবাসার প্রজাপতি একদিন পাখনা মেলবেই মেলবে। আপনি কথাটা মনে রেখো। আরে যাও যাও, তোমাদের কারোর কোনো কথা আমি শুনবো না। যতদিন আমি এই বাড়িতে থাকবো আমার যা খুশি আমি তাই করবো। এটা যদি তোমার মনের কথা হয় তাহলে অমিতকে ডেকে এখনই বলো, সে যেন তোমার বিবাহ বিচ্ছেদের নোটিশ একটা সই করে দেয়। আর ওই গণশত্রু উপন্যাসটা, ওই ওর গণশত্রুকে আমি চিরশত্রু করে তুলবো। উপন্যাসের প্রত্যেকটা পাতা আমি এঁঠো কাটার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো। বাবা বাবা, এটাই তো আমি চাই। কিন্তু সবার আগে ডিভোর্স পেপারে একটা সই করে নেবে, পরের দায়িত্ব আমার। হ্যাঁ, তা তো চোখের সামনে দেখলাম। সামান্য লেখককেই জব্দ করতে পারলে আরে না। কাকে তুমি লেখক বলছো? ওই লোফারটাকে? না 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 না, ও লেখা টেকের কিচ্ছু জানে না, কিচ্ছু না। তাই নাকি? হ্যাঁ, শুধু ওই কি যেন বলে, বাইরের থেকে আসা ওর কিছু স্তাবক মেয়েরা, মানে যারা ওর লেখা পড়ে তাদেরকে নিয়ে স্ফূর্তি করবার জন্য ওই লেখা লেখে খেলা করে আর কি। তাই নাকি? তবে আর বলছে কি, দেখো বৌমা, আমরা হলাম জনদরদি নেতা, আমি জনতার ত্রাতা। মানুষ আমাদের চায়, ভালোবাসে, শ্রদ্ধা করে। ওই চরিত্রহীনটার কথায় তুমি এক হাত দিয়ে এক পায়ে প্রণাম করলেও
আমাদের পায়ের ধুলো কিন্তু পড়ে থাকে না। হ্যাঁ, কথাটা স্মরণে রেখো। আরে যাও যাও, ঠাঁদা বাজে মেলে কোথাকার, জনদরদি দেশ সেবক। শোনো সাহেব শোনো, গায়ে ছাই মাখলে যদি সন্ন্যাসী হওয়া যেত, চাল কুমড়ো ও সন্ন্যাসীর বাবা হতো। কিন্তু কিন্তু আমি প্রদীপকে ভুলতে পারছি না কেন? সে তো সত্যি আমাকে ভালোবেসেছিল, আমাকে নিয়ে খেলা করতে চায়নি। কোথা থেকে কি যে হয়ে গেল, আজ আমি অন্যের স্ত্রী। আমি প্রদীপকে ভুলতে পারছি না, কেন কেন কেন? আরে কি ব্যাপার, আমার বউটা এমন ভাবে কাঁদছে কেন? ইউ শাট আপ রাস্কেল! বউ বউ বলে ডাকবে না, যান ঘর থেকে বেরিয়ে যান। কি যে বলো বউ, কয়েকদিন ধরেই তো বাইরের বারান্দায় শুচ্ছি, আজ কিন্তু আমি এই ঘরেই শোবো। আমি কোথায় শোবো? কেন, ওই খাটেই শোবে, আমার পাশে শোবে, যেমন করে স্বামী স্ত্রী এক বিছানায় শোয়। এখানে এক মুহূর্ত থাকলে না আমি পাগল হয়ে যাবো, পাগল। আরে শোনো শিখা, শোনো ইউ আবার। শাট আপ রাস্কেল! আমি জানি শিখা, আমি জানি তুমি প্রদীপকে কতখানি ভালোবাসো, আমি সব জানি। তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই, তাই তো দিনের পর দিন ওই বারান্দা থেকে লিখতে লিখতে কত দিন কত রাত আমি শুনেছি। ওই ঘরে ওই খাটে শুয়ে শিখা কখনো প্রদীপের নামটা উচ্চারণ করতে করতে হাসছে, আবার কখনো বা কাঁদছে। কিন্তু লেখক আমার চরিত্রটা লিখেছেন কি? হ্যাঁ লিখছি স্যার, লিখছি, বলুন। আমি লিখছি। আমি শান্তিরক্ষকের চাকরি করি, রাইট। বেশিরভাগ ক্ষেত্রে আমি শান্তি রক্ষা করতে পারি না। ঠিক। কারণ 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 আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে ঘুষের বিনিময়ে বেশিরভাগ দোষীদের ছেড়ে দিয়ে নির্দোষ ব্যক্তির হাতে হাত করা পরিয়ে হাজতে ঢুকাতে হয়, আর ওদের নির্দেশ অমান্য করলে দূরে কোথাও ট্রান্সফার করিয়ে দেওয়ার ভয় দেখায়। ঠিক তাই। আপনার স্ত্রী পুত্র কন্যার উপর জুলুম করার চেষ্টা করে। হ্যাঁ 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 লেখক, আমি লিখছি স্যার, লিখছি। আপনার চরিত্রটা আমি বেশ ভালো করে লিখছি। এখন আপনি আসুন স্যার। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে লিখে যান, আপনাকে আমি সর্বতভাবে সাহায্য করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস মেনি মেনি থ্যাঙ্কস। Thank you, ওকে। আমার উপন্যাসের এক পুরনো চরিত্র আপাতত এখান থেকে চলে গেল। আপনার কাহিনীর আর এক নতুন চরিত্র। বুলেট, মজুমদার বাড়ির গোপন খবর, এই চিঠিটা আপনার হাতে তুলে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করুন। বুলেট। ও হ্যাঁ, আরেকটা কথা, নূপুর বৌদিমণি আসছে আপনার সঙ্গে দেখা করতে। তাই? হ্যাঁ, তার আগে এই চিঠিটা পড়ে নেবেন। অবশ্যই। চলি। খবর খবর, আনন্দের খবর, আনন্দের খবর। মজুমদার বাড়ির ছোট বউ, যে আমার লেখার একান্ত ভক্ত, সেও আজ আমার কাছে আসছে। হাসি বন্ধ করো, হাসি বন্ধ করো ঠাকুরপো, হাসি বন্ধ করো। হাতে একদম সময় নেই, লেখাটা দাও, পেরেছে দিয়ে আসি। দিচ্ছি দিচ্ছি বৌদি, দিচ্ছি দিচ্ছি। এটা বৌদি, কিন্তু বৌদি এখনো যে আমি লেখাটা শেষ করতে পারিনি। তাড়াতাড়ি শেষ করো, শয়তান মজুমদার। আমার দাদা যাতে বাকি লেখাটা শেষ করতে না পারি, তার জন্য একটা মরণ কামড় দেবে, তাই তো। ঠিক তাই, তাই তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করে বলছি, ভাই তাড়াতাড়ি লেখাটা শেষ করে তুমি আমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করো। চেষ্টা করবো বৌদি, আমি নিশ্চয়ই চেষ্টা করবো, কিন্তু কিন্তু বৌদি আমার চেষ্টাটা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে তাহলে আমার যে আত্মহত্যা করা ছাড়া বৌদি। আর কোনো উপায় থাকবে না বৌদি না, এমন কথা তুমি কেন বলছো বৌদি, এমন কথা তুমি কেন বলছো? এই যে বৌদি, আমার চোখে জল, তুমি কাঁদছো কেন বৌদি? বৌদি, কাঁদবো না। বৌদি। তুমি তুমি শুধু আমার দেওর নও ঠাকুরপো, তুমি যে এই বাংলার অগণিত যুব শক্তির গর্ব। বৌদি। তোমার বলিষ্ঠ কলম দিয়ে তাদের দু চোখে এঁকে দেবে ভালোবাসার ছবি। আমি আমি যে শুধু সেই স্বপ্নই দেখি ঠাকুরপো, আমি যে শুধু সেই স্বপ্নই দেখি। বৌদি। অমিতা, অমিতা, এই যে অমিতা, মজুমদার বাড়ির নরক থেকে মুক্তি পেয়ে আমি এখানে চলে এসেছি। আমি প্রদীপ। ও, তুমি সেই প্রদীপ? হ্যাঁ অমিতদা, কিন্তু আমার ভালোবাসার শিখা কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। আপনি আমার শিখার সন্ধান দিতে পারেন? এখনো তোমার শিখা, মানে প্রদীপের শিখা? হ্যাঁ, সে আমার প্রেম, সে আমার ভালোবাসা, সে আমার চিরদিনের চিরকালের। ও হ্যাঁ, আপনি বলতে পারেন কোথায় গেলে আমি আমার শিখাকে পাবো? আচ্ছা আচ্ছা, ধরো তুমি তোমার ভালোবাসাকে ফিরে পেলে,
তারপর তাকে বিয়ে করে ছোট্ট একটা সুখের নীড় বাঁধবো, তারপর সোনালি স্বপ্নের জাল বুনে যাব। পড়ন্ত বিকেলে কি ভোরের সূর্যকে দেখা যায় প্রদীপ? মানে আচ্ছা ধরো তোমার সেই স্বপ্নটা যদি অন্য কারো হৃদয়ে তার ভালোবাসার বাসা বাঁধার নেশা ধরায়, তখন তুমি কি করবে? আপনি আপনি যে কি বলতে চাইছেন? আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। ও হ্যাঁ, আপনি আপনি আমাকে একটু জল খাবেন? জল? জল? হ্যাঁ। ও তোমার খুব তৃষ্ণা পেয়েছে তাই না? বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করছি। এক্ষুনি আমি তোমার জন্য জল পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি। লেখার চিন্তায় তন্ময় হয়ে আছে অমিতদার চেতনা। আমি ওর কোনো কথাই বুঝতে পারলাম না। আমি ওর লেখার ভক্ত, কোনো লেখককে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আজ থেকে বুঝলাম লেখক মানেই একক। একক নয়, পালে পালে সুন্দরী মেয়েরা এসে লেখক বাবুকে ঘিরে বসে থাকে। এই নিন আপনার জল। শিখা! প্রদীপ, তুমি কেমন আছো? প্রদীপ, তুমি এলে কিভাবে? এক ভদ্র মহিলার দয়ায় কোন রকমে প্রাণটাকে বাঁচিয়ে ওই জানোয়ারের কবল থেকে মুক্তি পেয়ে আমি এখানে চলে এসেছি শিখা। কিন্তু কিন্তু তুমি তুমি এখানে এলে কি করে? যেদিন তোমাকে গুন্ডারা গাড়িতে তুলে নিয়ে গেল, সেই দিন ওই শয়তানটা আমার মাথায় ঘোমটা তুলে দিয়ে বলল, আজ থেকে তুমি অমিত ব্যানার্জির বউ। শিখা! সেই দিন থেকে আমি এই বাড়িতে রয়ে গেছি প্রদীপ। তুমি যেমন করে হোক আমাকে এখান থেকে নিয়ে চলো প্রদীপ, আমাকে এখান থেকে নিয়ে চলো। তার হয় না, তার হয় না শিখা। কেন হয় না প্রদীপ, কেন? যে ফুল একবার ঝরে গেছে তার দিকে পিছন ফিরে তাকানোর দরকার হয় না শিখা। আমার মনের মধ্যে যে আগুন জ্বলছে, আগুন! হিংসা দিয়ে যেমন হিংসাকে জয় করা যায় না, প্রদীপ, তেমনি আগুন জেলে আগুন নেভানো যায় না শিখা। আমার যে কিছু করার নেই। না পাওয়ার ব্যথার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা যে কতখানি, তা তুমি বুঝবে না প্রদীপ, তা তুমি বুঝবে না। কোন অধিকারে, কোন অধিকারে আমি অমিত ব্যানার্জির স্ত্রীকে এখান থেকে নিয়ে যাব তুমি বলতে পারো? তুমি তুমি কি কখনো ভেবে দেখেছো মন থেকে এই বিয়েটা মেনে নাওনি বলেই অমিতদার ভালোবাসার ওজন যে কতখানি তা তুমি বুঝতে পারোনি? তাই যে মানুষটা সমাজের সকলের জন্য শুধু আঘাতের পর আঘাত সয়ে সয়ে ক্লান্ত হয়ে পড়েছিল, আমি আমি আমার এই ভালোবাসা তারই হাতে তুলে দিয়ে গেলাম। ভালো থেকো, সুখে থেকো। জীবন জানি না মেলাতে কি পেলাম আমি, কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন জানি না মেলাতে কি পেলাম আমি। প্রদীপ আমাকে এ কথা কি বলে গেল? অমিত বাবু আমাকে ভালোবাসে, সেই জন্য বুঝি আমার ভালোবাসার ওপর কোনো দিন আঘাত দিতে চাইনি। আমি সুন্দরী যুবতী, কোনো দিন আমাকে অসম্মান করে কথাও বলেনি। সেই মানুষটাকে আমি এতদিন ঘৃণা করে এসেছি, সেই মানুষটাকে আজ আমি ভালোবাসতে চলেছি। ঈশ্বর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব? একই শিখা, তুমি এমন ভাবে কান্নায় ভেঙে পড়েছো কেন? এ তো আমার কান্না নয়, এ তোমার আনন্দের বন্যা। ভাই একটা কথা বলবো? বলো। আজ থেকে না আপনাকে আমি তুমি বলেই ডাকবো। ও ভাই,
ও হ্যাঁ নিশ্চয়ই, তুমি আমাকে নিশ্চয়ই তুমি বলে ডাকবে, নিশ্চয়ই। আর হ্যাঁ, বলো। আজকে রাতে তুমি আমার স্মৃতিতে এওদের চিহ্ন সিঁদুর না না মানে না মানে হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তোমার স্মৃতিতে নিশ্চয়ই আমি সিঁদুর পরিয়ে দেবো, তবে আজ রাত্রে নয়, হ্যাঁ অন্য একদিন, অন্য একদিন সকলের সামনে সাড়ম্বর একটা অনুষ্ঠান করে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবো। সবাই শাঁখ বাজাবে, উলুধ্বনি হবে, সানাই বাজবে, তবেই তো তোমার আমার মনের স্বপ্নটা একেবারে কানায় কানায় পূর্ণ হবে, নাকি বলো? ঠিক আছে, আমি সেই শুভ দিনের অপেক্ষায় বসে রইলাম। ফুল তো সবাই তোলে, কিন্তু কে গাছের গোড়ায় মাটি দিয়ে জল ঢেলে ফুলটা ফোটালো তার খবর কিন্তু কেউ রাখে না বা রাখতে চায় না। আপনার হাসির মধ্যে কান্না লুকিয়ে আছে কেন? নূপুর তুমি? না, আমি নূপুর নই, আমি ভাড়া করা নূপুর। আমি নূপুরের চমচ বোন, আমার নাম পায়েল। তাহলে আসল নূপুর কোথায়? আপনার উপর অবিচারের প্রতিবাদ হয়, গৌণ মজুমদার আমার বোনকে গলা টিপে খুন করেছে। না, হয় না, এই কিছুতেই সম্ভব না, এই কিছুতেই সম্ভব না। আমার সাহিত্য অনুরাগিনী নূপুরকে ওরা গলা টিপে খুন করেছে, হতে পারে না। না না, তারপর তোমাকে ভাড়া করে নিয়ে এসে অবিকল নূপুরের মতো দেখতে তোমাকে ভাড়া করে নিয়ে এসে ওর ভাইকে ঠকাচ্ছে, সমাজকে ঠকাচ্ছে, পুলিশের চোখে ধুলো দিয়ে লক্ষ লক্ষ টাকার পাহাড় জমাচ্ছে। না, এই কথাগুলো আমি আমার উপন্যাসে লিখবই লিখবো। দেখুন, আপনার দাদা আর গৌরব মজুমদার দাঁড়িয়ে দেখছে আমি আপনার সঙ্গে কি ব্যবহার করছি। অভিনয় করুন, অভিনয়। ও আবার অভিনয়? অভিনয়। এই নিন মদের বোতল, এই মদের বোতলে কলের জল, এটা খেয়ে আপনি মাতাল হয়ে যান। ঠিক আছে ঠিক আছে, এটা খেয়ে ওদের সামনে আমি মাতালের অভিনয় শুরু করছি। তাই করুন, তাই করুন। তোমার রূপ যৌবন আমার চোখে সাধনে লেশা। শুধু লিপসা করলে হবে না গো লাগাও, আমাকে ভালোবাসতে হবে। ভালো বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। দেখো বন্ধু দেখো, এর আগে এই ছবি দেখেছে কি কেউ? নয়ন হতো সার্থক যদি দেখতো আমার বউ। রাতের কষাই লেখক মশাই রসাগরে ডুব মারছে। নিশি জেগেও নেই গো ক্লান্তি, দেখতে ভালো লাগছে। দিনের বসাই কপালে তিলক শুধু নোংরা ঘেটে যাচ্ছে। লজ্জা ঘৃণায় মাথা কাটা যায়, ঘরে বসে শুধু খাচ্ছে। বেকার দামড়ার কীর্তিকলাপ বাজারে চাউর করো। অনেক তো হলো, আর দেরি নয়, এবার গালতে ভরো। সত্যি সত্যি তুমি যদি ঠিক সময় না আসতে, ওদের সামনে আমাকে চরিত্রহীন প্রমাণ না করাতে, ওরা আমার অসমাপ্ত লেখাটা কিছুতেই সমাপ্ত করতে দিত না, কিছুতেই না। তোমার কথা আমি কোনোদিন ভুলবো না বোন। কি বললেন বোন? কিন্তু আপনি কি জানেন আমি একটা নোংরা মেয়ে? ওরে বোন, গঙ্গা কোনোদিন নোংরা হয় না রে বোন, কোনোদিন নোংরা হয় না। দাদা, আরে দূর পাগলি, কাঁদছিস কেন? কাঁদিস না, কাঁদিস না। সারা জীবন ধরে কাঁদলেও এই পুরুষ শাসিত সমাজে সীতা সাবিত্রীরা কোনোদিন মুক্তি পায়নি। তাই তো কান্না নয় রে বোন, আর কান্না নয়। এবার অসুর নার্সিনী দেবী দুর্গা রূপে ওই অসুরদের উপর ঝাঁপি পড়তে হবে রে বোন। ঠিক বলেছেন। সে খুনি দেশদ্রোহী গৌরব মজুমদারের শাস্তি চাই, চরম শাস্তি। শুধু শাস্তি চাইলে হবে না, তার জন্য উপযুক্ত প্রমাণ চাই, সাক্ষী চাই। কোনো কিন্তু নয় দাদা, রূপে তাজ হবে প্রধান সাক্ষীর কাঠ গড়াই দাঁড় করাবো আমার বোনের স্বামীকে, যে দাদার কথায় ওঠা বসে, যে গোয়ার গোবিন্দ সৌরভ মজুমদারকে। আনন্দের খবর শোনালে বোন, আনন্দের খবর। সৌরভ মজুমদার এবার তো রক্ষে নেই রে রাবণ বেশি গৌরব। বিভীষণ সৌরভ
পায়েলকে পাঠিয়েছে ওই শুয়োরের বাচ্চা অমিত ব্যানার্জির বাড়ি। ওরা ফেরা পর্যন্ত আমি কিছুতে স্থির হয়ে থাকতে পারছি না। কিন্তু ওই শালা লেখক আবার পায়েলকে সন্দেহ করবে না তো? না না না, যে দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, কি বলে একেবারে মানে মাখামাখি। আমার কোনো ভয়ের কারণ নেই গো বড় ঠাকুর। ওই শালা লেখকটাকে মদ খাইয়ে আমার যৌবনের ছেঁকা দিয়ে একেবারে কুপকাত করে দিয়েছে, কুপকাত। সাবাস পায়েল সাবাস, কালই আমি তোমাকে গড়িয়ে দেবো 5 ভরি সোনার হার। বাবা রে, এদিকে লই গো বড় ঠাকুর, এদিকে লই। তোমার আনন্দ করার জন্য আমি এক্ষুনি আনন্দ নাড়ু পাঠিয়ে দিচ্ছি। পায়েল কি বলে গেল? আনন্দ নাড়ু? আমার আনন্দ নাড়ু? আমার আনন্দ নাড়ু তো বন্দনা। তবে কি বন্দনার সঙ্গে আমার ইয়ের ব্যাপারটা পায়েল জানুক না ক্ষতি কি? শালা ওই লেখকটাকে টাইট দিয়ে আমার যে কি আনন্দ হচ্ছে, তাই তো আজ আমি আনন্দ নাড়ু খেতে চেয়েছেন। আস্তে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে। সে তো শুনবেই। আপনার ওই পিয়ারের ছোট বউ সবসময় কান পেতে বসে আছে। আমারও কি সন্দেহ হয়। কেন? আমার মনে হয় বউটা আসলে নুপুরই নয়, অন্য কেউ। কিছু বলো না। ঠিকই বলছি। আমি যখন তখন লুকিয়ে লুকিয়ে দেখেছি বউটা এতখানি কাপড় উঁচু করে ধেই ধেই করে হাঁটছে। তাই নাকি? আবার শুয়ে শুয়ে আপন মনে নোংরা নোংরা গান গাইছে। আরে বাবা, ওটা হলো কি যৌবনের ধর্ম। হ্যাঁ, যৌবনের ধর্ম? যৌবনের ধর্ম। হ্যাঁ শোনো, বলো। তোমার দিদির সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন তোমার কম বয়স আর আমারও কম বয়স। হ্যাঁ, আমার যৌবন তখন টকবক টকবক করে ফুটছে। আর আমার ইয়েটা দুরন্ত ঘোড়ার মতো ছুটছে। সেই ছুটতে ছুটতে ফুটতে ফুটতে আমরা যেন কি হয়ে গেলাম, মিলেমিশে একাকার হয়ে গেলাম। আমার মনে তাই না দেখে দিদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। বন্ধু না, मैंने प्यार तुम्हें किया है, मैंने दिल भी तुम्हें को दिया है, अब चाहे जो होता है, मैं दुनिया से अपना डरूं, किसी से प्यार करूं, मैं दुनिया से अपना डरूं, किसी से प्यार करूं। তোমার দাদা শালিকার কীর্তিকলাপ দেখলে তো? শুধু দেখলাম না, কিছু কথাও শুনলাম। বলো, এরপরেও তুমি? না, আর আমি চোখ বুজে বসে থাকবো না। এবার আমার হিসাব আমি কড়াই গন্ডায় বুঝে নেব। সময় নষ্ট করো না, সময় নষ্ট করলে কিন্তু জানানোপুর আমার দাদা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো সময় আমাকে কাজে লাগাবেই। সেটা তুমি মেনে নেবে না? আমি মেনে নেব না। তাহলে বলো, তোমার দাদা যখন তার স্বার্থ সিদ্ধির জন্য আমাকে লেখক গোবিন্দার বাড়িতে পাঠালো, তখন তুমি ঘাড় হেড করে সবকিছু মেনে নিলে? আমি অন্যায় করেছিলাম নুপুর, আমি অন্যায় করেছিলাম। তোমার লজ্জা করলো না? সেদিন আমি বুঝতে পারিনি যে ওই জানোয়ারটা আমাকে সিঁড়ি করে নিজের আখের কোচাচ্ছে। আমি আস্তে কথা বলবো না। হ্যাঁ, ওই জানোয়ারটা অনেক দুষ্কর্ম করে তার দায় আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। আরে বুঝতে পারলাম, এবার থেকে লম্পটের কোনো কথাই আমি শুনবো না, শুধু তোমার কথা শুনবো নুপুর। তোর দিকে শো, কানে কানে একটা কথা বলি, এদিকে শো, তাড়াতাড়ি শো। বলো। হ্যাঁ, ঠিক কথা বলেছো নুপুর, তুমি ঠিক কথা বলেছো। রাবণের বিরুদ্ধে দাঁড়াতে বিভীষণ যেমন রামের সাহায্য নিয়েছিল, আমিও তেমনি অমিত দাস সাহায্য নেব। সারা জীবন ধরে যে আমাকে ঠকিয়েছে তাকেও আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত ঠকিয়ে যাব। আমি সৌরভ, আর এটাই সৌরভের চ্যালেঞ্জ। অমিত আমাকে যে পথে চলতে শিখেছে আমি ঠিক সেই পথে চলবো। যে শয়তানটা আমার বোনকে গলা চেপে খুন করেছে তার বুকে আমি বসে দেবো বিষাক্ত ছাগল। এই অসভ্য বউটা, তুমি কি নোংরা পাড়ায় থাকো নাকি? সব ছাঁদা খুঁজে বেড়াচ্ছ কেন? চ্যাপটা মুখে মুখ সামলে কথা বলো, মুখ সামলে। যেভাবে হামলে পড়ছে আমার ভাসুরের ঘাড়ের উপর, আমি আর কত সামলাবো? ছি 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 ছি, কি মিথ্যে কথা! আমি আমার জামাই বাবুর সঙ্গে ঠাট্টা ইয়ার্কি পর্যন্ত করি না। ও মা গো, এত বড় মিথ্যে কথা বলতে তোমার মুখে এতটুকু বাঁধলো না? ও হো হো হো,
নষ্টামি দাঁড়া, তোর নষ্টামি বের করছি। এই সরু চাকলে, বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে ক্ষীর খাইয়ে দেবো রে ক্ষীর। দাঁড়া, কে কাকে ক্ষীর খাওয়ায় এক্ষুনি দেখাচ্ছি রে ধুমসি। তোর কোমর থেকে আমি ঘুমসিটা খুলে নেব। কি অসভ্য মেয়ে রে বাবা। দাঁড়া, এক্ষুনি জামাই বাবুকে বলে তোর নষ্টামি যদি বের করতে না পারি তো আমার নাম বন্দনাই নয়। আরে যা যা, তোর কাছে নালিশ করবি তোর সেই পিয়ারের মালটাকে আমি এক্ষুনি খাইয়ে দেব বশীকরণের সালসা। রেগে গিয়ে ভেঙে ফেলবে তার ফুটনের মাল। ওই সালসা মালসা কথাগুলো তুমি কার উদ্দেশ্যে বলছো? নিশ্চয়ই বন্দনার উদ্দেশ্যে। না বলে উপায় কি? তোমার শালিকা যেভাবে আমার ছানা খুঁজে বেড়াচ্ছে, তাতে যদি আসল জিনিসটা লিক হয়ে যায় তখন যে আপনার হাতে হাত করা পড়বে দাদামণি। কি বলছো তুমি? শুধু তাই নয়, আমাকে সন্দেহ করছি আর বলছি আমি নাকি পাড়ার মেয়ে। কি এতটা বার বেড়েছে হারামজাদি? শুধু তাই নয়, তোমার পোষা গুন্ডা বুলেটকে ভালোবেসে এখান থেকে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই তোমাকে ছুঁয়ে বলছি। তাড়াবো ওই হারামজাদিটাকে, আজ আমি এই বাড়ি থেকে তাড়াবো। বন্দনা, এই বন্দনা, শালা আমার সঙ্গে ইয়ে করবার পর ইয়েতে শালি সামান্য একটা গুন্ডার সঙ্গে ইয়ে করবে? বন্দনা, এই বন্দনা। কি হলো? কি হলো জামাই বাবু? বউটা দোষ স্বীকার করেছে তো? তার আগে তুই বল, বুলেটকে ভালোবেসে কেন তাকে তুই এই বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিস? ও, তুই তাহলে জামাই বাবুর কাছে চুগলি কেটেছিস? ওরে শয়তান! শয়তানি ওই শয়তানি তুই। জামাই বাবু, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমার কথাটা শুনুন জামাই বাবু। শোন, জীবনে আর কোনোদিন এই বাড়িতে তুই ঢুকবি না। এই নোংরা মেয়েটার কথা শুনে আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। না না না, এই মুহূর্তে তোর কোনো কথা আমি শুনবো না। যা, বেরিয়ে যা। আমি যাব না, আমাকে তাড়িয়ে দেবেন না। ও, এত সহজে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি না, তাই আমি তো? যাব না। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে না দিলে তুই বাড়ি থেকে বেরোবি না। বেরিয়ে যাও। ছাড়ুন! ওই হাতটা আমার গলাতে না চেপে ভুলবশত নিজের গলাতেই চাপলে। বন্দনা, হ্যাঁ, আমি বলবো না। ভবিষ্যতে বন্দনার কথাটা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন। শালিকাকে তাড়িয়ে দিয়ে এখন তো ফুল বাগানের মালি হয়ে বসলে। তা শালা এই খালি জায়গাটা দখল করবে কে? কেন কেন কেন? আমার সতী সাবিত্রী আছে কি করতে? কি যে বলে না। এই শোনো শোনো, বলো। আজ রাতের অন্ধকারে তুমি আর আমি দুজনে মিলে বিলিতি মাল খাবো মা। যৌবন রসে টইটুম্বর এই পায়ের লাড়ু। যতই ঘুরি ওরাও রাতে তো আমার হাতে, যতই ঘুরি ওরাও রাতে তো আমার হাতে।
নারীর হৃদয়ে আছে ঘর বাঁধার স্বপ্ন, নারীর চোখের দৃষ্টিতে আছে সৃষ্টির প্রেরণা, নারী হচ্ছে পুরুষের শক্তি, নারী ছাড়া না না এ তো হয় না। এসব আমি কি লিখে চলেছি? আমার প্রতিবাদের সাহিত্যে কেন আমি নারীর সম্পর্কে এত কথা লিখছি কেন? তবে কি আমি তুমি তো ঠিকই লিখেছো। এই দেখো, বর্তি আমাকে বেনারসি আর গহনা পরিয়ে দিয়েছে। এবার এই সিঁদুরের কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে আমার স্মৃতিতে পরিয়ে দাও। আর শিখা, তুমি এখান থেকে যাও, আমাকে একটু লিখতে দাও প্লিজ। কেন কেন তুমি এরকম ব্যবহার করছো আমার সঙ্গে? আচ্ছা, তুমি বলতে পারো আর কতদিন আমি এভাবে অপেক্ষা করে বসে থাকবো? ও বুঝেছি, আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিইনি বলে তুমি আমার উপর অভিমান করেছো, তাই তো? তুমি কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? পাগল নয় শিখা, পাগল নয়। তোমার এই কান্না আমার এই হৃদয় মরুভূমিতে তপ্ত বালুকণার ঝড় সৃষ্টি করেছে, ঝড়। আপনি কি পারেন না আপনার হৃদয় চেরাপুঞ্জির আকাশ থেকে একখানা মেঘ সৃষ্টি করে এক পশলা বৃষ্টি ঝরিয়ে দিতে? বসন্ত, কেন তুমি এলে এই গভীর গহন শীতে? অমিতা, আচ্ছা তোমরা দুজন আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবে? প্রশ্ন করুন। তুমি আমার কাছ থেকে কি চাও প্রদীপ? লেখা না সাহচর্য? হে আচার্য, আমি চাই শুধু লেখা। তুমি আমার কাছ থেকে কি চাও শিখা? লেখা না সিঁদুর? আমি চাই তোমার হাতে লেখা। এই তো আমার দুটো প্রশ্নের সঠিক উত্তর আমি পেয়ে গেলাম। আরে তোমরা দুজন দুদিকে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার কাছে, এগিয়ে এসো। তোমার দুজনকে নিয়ে আমি একটা নতুন লেখা লিখতে চাই, আর সেই অভিনব লেখা লিখে এই সমাজের কাছে আমি ইতিহাস হয়ে যেতে চাই। অমিতা, আমি না তোমার বিবাহিতা? তুমি না আমাকে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করেছো? এই তো সেই ডিভোর্সের নোটিশ আমি আগে থেকেই সই করে রেখেছিলাম। অমিতা, প্রদীপ, আমি তোমার প্রেমিকাকে সত্যি বিয়ে করিনি। সেদিন গুন্ডাদের কবল থেকে রক্ষা করার জন্য ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে ম্যারেজের নামে একটা প্রহসন করেছিলাম মাত্র। অমিতা, আমি জানি প্রদীপ, আমি জানি তুমি যেমন ভাবে শিখাকে ভালোবাসো ঠিক তেমন ভাবে শিখাও তোমাকে ভালোবাসে। তোমাদের ভালোবাসায় কোনো খাদ নেই। আমি তো শুধু সময়ের অপেক্ষায় ছিলাম, তাই তো তোমাদের দুজনের ভালোবাসাকে আমি আবার এক করে দিলাম। অমিতা, এবার তোমরা দুজন আমার সাথে বলো তো, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, 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 যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। তোমরা ভালো থাকো, সুখে থেকো। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, শান্তির হোক, আনন্দের হোক। তোমার আশিস মাথায় নিয়ে পথ চলা হোক শুরু। সত্যের সেবক তুমি, তোমার চরণে নমি, তুমি মোর প্রাণের গুরু। তোমার আশিস মাথায় নিয়ে ঠাকুরপো, তুমি যে সত্যদ্রষ্টা সাহিত্যিক, চরিত্রের সুখ দুঃখ আনন্দ তুমিই তো বুঝবে ভাই। বৌদি, আজ আমি মুক্ত, আজ আমি বাঁধন হারা। এই সমাজের দায়বদ্ধ জীবন থেকে আমার চির অবসান। এই তো সত্য আদর্শ প্রেমের হাতে তুলে দিলাম আমার জীবনের প্রথম ভালোবাসাকে।
বৌদি বৌদি, আমি তো তোমার কাছ থেকে শিখেছি বৌদি, আনন্দ ভাগ করে নিলে আনন্দ কিছুটা বাড়ে, দুঃখ ভাগ করে নিলে দুঃখ কিছুটা হলেও কম। ঠাকুরপো, আমি আসি বৌদি, ওদের একটু এগিয়ে দিয়ে আসি। আসি বৌদি। এসো এসো ঠাকুরপো, এসো। সত্যি, ঠাকুরপোকে আমি যতই দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। বয়সে অনেকের চেয়ে ছোট হলেও মনটা কিন্তু ওর অনেক বড়। হ্যাঁ, বড় মনের মানুষ বলেই না কত সহজে ছোট লোক মেয়েটাকে জীবন থেকে সরিয়ে দিল। ভালো ভালো, এটা খুব ভালো। অবশ্যই তাতে তোমার ক্ষতি হলো। ক্ষতি না না, বরং লাভই হলো। কি করে হবে? মেয়েটা সরে গেলে ঠাকুরপুর নামে বাজারে স্ক্যান্ডাল ছড়ানোর মশলা পাবে কোথায়? মৃন্ময়ী, তুমি কিন্তু আমাকে অপমান করছো। এখনো সময় আছে, এখনো সমঝে চলার চেষ্টা করো। পেছনে না সিবিআই লেগেছে, এখনো যদি সমঝে চলার চেষ্টা না করো তাহলে যে হাত দিয়ে অপকর্ম করে বেড়াচ্ছ ওই হাতেই হাত করা পড়তে বেশি সময় লাগবে না, বুঝেছ? এমএলএর হাতে হাত করা? পাপ পাপ কোনোদিন বাপকেও ছেড়ে কথা বলে না। কথাটা মাথায় রেখে পথ চলার চেষ্টা করো। এই জন্য বাংলায় একটা প্রবাদ আছে, ১৩ হাত কাপড়েও মেয়েরা কি ল্যাংটো। মৃন্ময়ী, তুমি কিন্তু আমাকে হাসালে। অপ্রিয় হলেও আপনার স্ত্রী মৃন্ময়ী দেবীর কথাটাই সত্যি। এই যে দারোগা, আরে চাকরিটা একটু পাকাপোক্ত হোক। মাত্র কয়েকটা বছর হলো তো পুলিশের চাকরিতে জয়েন করেছো, তাই তো? ঠিক তাই, কিন্তু এই কয়েক বছরে আপনাদের মতো মহান নেতাদের ঘেরাটোপে পড়ে পুলিশের কর্তব্য বিসর্জন দিয়েছিলাম। আর না, এবার আমি আমার কর্তব্য করব। কর্তব্য করতে এখনো সময় লাগবে দারোগা। আরে তুমি তো এখন দুধের শিশু। আপনি একদিন তাই ছিলেন, মায়ের পেট থেকে পড়ে হঠাৎ আপনি এমএলএ হয়ে যাননি। হোল্ড ইওর টং। ওই কথাটাই স্মরণ করে দিয়ে বলছি, এমএলএ সাহেব, খাদির জামা পরে জনগণের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হলে একটু সংযত হয়ে কথা বলার চেষ্টা করবেন। এই যে দারোগা, খাদির জামা গায়ে দিয়েছি বলে ভেবো না আমি চুড়ি পরে বসে আছি। তাই? আর ওই গান্ধীজির মতো এক গালে চড় মারলে আর একটা গাল যে বাড়িয়ে দেবো তেমন আহম্মক নেতাও আমি নই। আচ্ছা। তোমাদের মতো 2 টাকা মাস মাইনে রোজ করে ভিখারিদের পায়ে ঘুঙুর পরে আমরা নাচাই, কিন্তু আমরা নাচি না, বুঝলি দারোগা? সে তো সবাই জানে। আপনাদের মতো মহান নেতারা, ছানু ব্যবসাদারেরা আর তোলাবাজেরা মাছ ধরবেন, অথচ গায়ে কাদা কিংবা নোংরা লাগতে দেবেন না। ঠিক তাই। রক্ষিতার বাড়িতে রাত কাটাবেন, শিবের বাবাও টের পাবে না। এমএলএ, সামনে কথা বলবে দারোগা। জামাটা ছেড়ে কথা বলুন। এটা আপনাদের মাইফিলখানার পোষ বৈজির ঘাগরা নয় যে যখন তখন টেনে ধরবেন। জননেতা, এই খাকি উর্দি সরকারের দেওয়া, এটার একটা সম্মান আছে। ধীরে ধীরে এমএলএ সাহেব, আদালতের অর্ডারটা দেখুন। How strange. You are under arrest. স্যার অ্যারেস্ট হয়ে গেছে, স্যার অ্যারেস্ট হয়ে গেছে। কি হলো ভজরি, তোমার গায়ে গেঞ্জি, তোমার পোশাক কোথায়? বলছি স্যার, বলছি একটু দম নিয়ে নেই। বলছি কেন কেন, কোনো জরুরি খবর আছে নাকি? জাঙ্গেল খবর আছে স্যার, একটা নয় 5টা। বলো বলো, তাড়াতাড়ি বলো। 1 নম্বর, অমিত ব্যানার্জির গণশত্রু উপন্যাস বাজারে বই আকারে বেরিয়ে গেছে। সে কি? কিন্তু তা কি করে সম্ভব হলো? আমি তো গণিকাকে অমিতের বাড়ি পাঠিয়েছিলাম ওর লেখাটাকে নষ্ট করে দেওয়ার জন্য। 2 নম্বর, এবারে সমূহ গোপন সংবাদ, আপনার পেয়ারের ভাদ্র বউ ওই লেখকের কাছে পাচার করেছে। নয়, হ্যাঁ, আর ওই সংবাদ লেখক হুবহু ছাপিয়ে দিয়েছে তার বইতে। নেবখারামি শালী, যত পারেন দেন গালাগালি। এতদিন দুধ কলাতে আমি একটা কাল সাপ পুষেছিলাম। 3 নম্বর,
সিবিআই এর কাছে বড় বাবু আপনার পেয়ারের জিগিরি দোস্ত ওই এমএলএ সাহেবের কাটমানি খাওয়ার বহু তথ্য সাপ্লাই করেছে। শালা সুরের বাচ্চা। আর এমএলএ সাহেবকে আদালতের অর্ডারে অ্যারেস্ট করতে আসছেন ওই যে আপনি কি বললেন ওই ইয়ের বাচ্চা। এই শালা তুই থামবি। 4 নম্বর সংবাদ, বড় বাবু আসছেন আপনার কোমরে দড়ি পরাতে। দড়ি ছাড়ুন ছাড়ুন, এখনো 5 নম্বর সংবাদটা দেওয়া হয়নি। ছাড়ুন 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 ছাড়ুন। ওরে বাবারে, আরেকটু লম্বেই ফেলতো। 5 নম্বর ও শেষ সংবাদ হলো আমি একই সাথে দুধও খেয়েছি আবার তামুকও খেয়েছি, অর্থাৎ পার্টির ছত্রছায়ায় থেকে থানারও ডিউটি করেছি, আবার লেখককে লেখার কাজেও সাহায্য করেছি। তাই উপরওয়ালা আমার কাছে সন্তুষ্ট হয়ে পুরস্কার স্বরূপ আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। খবর পড়া আপাতত জন্মের মতো এখানে শেষ। তবে স্যার এই দৃশ্যে আবার আপনার সাথে আমার দেখা হবে। চলি। শালা হারাম জাতি বেচ্চা। গাঠাকা দেওয়ার আগে বেইমানি করার চরম সাজাটা তোকে আমি দিয়ে যাবো রে গণিকা সুন্দরী। গলা টিপে তোকে খুন করে আমি তোকে কবরে পাঠিয়ে দেবো রে শয়তানি। হ্যালো, শোনো, দূর থেকে বুঝতে পারছি না আপন মনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই অমিতার ব্যাপারে নতুন কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে। তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। আমি দেখছি কৌশল করে কোনো গোপন খবর বের করানো যায় কি না। না রে শয়তানি, আর কোনো কৌশল অবলম্বন করে তুই আমার কাছ থেকে কোনো নতুন গোপন খবর জানতে পারবি না। আপনি কি বলছেন দাদামণি? আমি তো কিছু বুঝতে পারছি না। বেইমানি করার চরম সাজাটা যখন তুই পাবি তখন তোর বুঝতে এতটুকু অসুবিধে হবে না সোনামণি। বেইমানি? আমি আপনার সঙ্গে কি বেইমানি করেছি? তুই আমার সঙ্গে বেইমানি করেছিস। এই বাড়ি থেকে প্রদীপকে পালাতে সাহায্য করেছিস তুই। এই বাড়ি থেকে বুলেটকে সরিয়ে দিয়েছিস তুই। এই বাড়ি থেকে বন্দনাকে অপমান করে তাড়াতে বাধ্য করেছিস তুই। হ্যাঁ তুই অমিতকে নষ্ট করবার নাম করে আমার সমস্ত 2 নম্বরী ব্যবসার গোপন নথিপত্র সহ এই বাড়ির গোপন খবরাখবর পাচার করেছিস তুই। এসব ভুল খবর। কবর তোকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে রে মাগি। আপনি কি বলছেন দাদা? কাদা যৌবনের কাদা ছিটিয়ে অনেক খেলা খেলেছিস রে হারাম জাতি বেচ্চা। ছি 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 ছি, ভাসুরে ভাই বউ কিরকম গালাগালি করছেন। যদি আপনার ভাই শুনতে পায় কি হবে বলুন তো? কি বললে ভাই? আরে বাবা, ও তো একটা রাম ছাগল পাঠা, ওকে আমি যা বোঝাবো ও ঠিক তাই বুঝবে। ওই কারুলটা জানে না এই বিশাল ব্যাংক ব্যালেন্স সহ এই বিশাল প্রপার্টির একমাত্র মালিক আমি। ওর নামে কিছুই নেই। দাঁড়ারে গাধা, তোকে দেখাচ্ছি মজা। এবার তোর যৌবনের বাগান আমি ভেঙে নাচ করে। আপনি আমার দিকে এগিয়ে আসবেন না বড় ঠাকুর। আপনি নতুন করে আমার সর্বনাশ করবেন না। আমি আপনার পায়ে পড়ি, আমার পেটে আপনার ভাইয়ের সন্তান। কি বললি তুই? একটা বেশ্যার পেটে মজুমদার ফ্যামিলির সন্তান। দাঁড়া, আগে লাথি মেরে তোর পেটের সন্তানটাকে আমি নষ্ট করব। এই জানোয়ার! এত বড় সাহস! তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিস, আমার স্ত্রীকে বেশ্যা বলে গালাগাল দিচ্ছিস। তোকে আমি ছাড়বো না রে জানোয়ার, তোকে আমি শেষ করে ফেলবো। জানোয়ার কোথাকার লম্পট! সর্বনাশ, এ আমি কি করলাম? ওর আসল পরিচয় জানতে পেরে সৌরভ যদি বৌমা, আজ্ঞা। ও বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা গো, ক্ষমা করো। বৌমা? হ্যাঁ, কে বৌমা? তুমি। আমি তো দেবপ্রসারিণী গণিকা। কি বলছো নুপু? না, আমি নুপুর নই, আমি পায়েল। আমি নুপুরের চমচ বোন। আমাদের যখন 6 বছর বয়স পূর্ণ হলো
বাবা কোনো এক মন্দিরে মানত পুজো শোধ দেওয়ার জন্য দু হাতে দু বোনের হাত ধরে স্টেশন প্ল্যাটফর্মে আসে। প্ল্যাটফর্মে প্রচন্ড ভিড় ছিল। সেই ভিড়ের চাপে বাবার হাত থেকে আমার হাতটা ছাড়া হয়ে যায়। আমি সেই ভিড়ের মধ্যে কান্নাকাটি শুরু করে দিই। ঠিক মাঝ বয়সী মায়ের মতো এক মহিলা এসে আমাকে কোলে তুলে নিয়ে একটা চকলেট দিয়ে বলে, কাঁদে না কাঁদে না শোনা, কাঁদে না, বাবার কাছে যাবে তো, মায়ের কাছে যাবে তো, ওই তো তোমার বাবা বলে উল্টো দিকে টেনে আমাকে নিয়ে উঠে পড়লো। আমার মনে আছে ওই চকলেট খেয়ে আমার ঝিমুনি এসে আমি ঘুমিয়ে পড়ি। তারপরে ভাগ্য দোষে যা হওয়ার তাই হলো। পৌষ পাড়ার সঙ্গে সঙ্গে আমি গণিকা হয়ে গেলাম। নুপুরকে নিয়ে বাবা বস্তিতে থাকতো। সেই নুপুরকে তুমি বিয়ে করেছিলে, আর তোমার দাদা আমাকে অভিনয় করার জন্য এ বাড়িতে নিয়ে এসেছে। আর এখানে এসে আমি বুলেটের কাছে সব গোপন খবর জানতে পারি। তোমার দাদাকে জিজ্ঞাসা করো নুপুর কোথায়। এই জানোয়ার, বল আমার নুপুর কোথায়? ভাই ভাই রে ভাই, তুমি আরে ভাই তুমি দেখো জানোয়ার কোথাকার? ভাই তুই যেদিন কাশ্মীর চলে গেলি, এসব তো নাটক রে জানোয়ার। আরে ভাই ওই নুপুর বাবা বুঝলে ভাই সেই রাতে বাড়ি ছেড়ে কোথায় পালিয়ে গেছে রে। লেখক অমিতার উপরে নির্যাতনের প্রতিবাদ করায় তোমার দাদা আমার বোনকে গলা টিপে খুন করে ওই বাগান বাড়ির মাটির তলায় পুঁতে দিয়েছে। সত্যি করে বল, কেন তুই আমার নুপুরকে খুন করছিস? বল, তুই যা যা বলেছিস তাই আমি অবনত মস্তকে পালন করেছি রে জানোয়ার। বল বল, কেন তুই আমার নুপুরকে খুন করছিস? আমি যে নুপুরকে খুন করেছি তার কোনো প্রমাণ আছে তোর কাছে? আছে কোনো তার সাক্ষী? আমি বুলেট লম্পট কোথাকার? আমি তার সাক্ষী। আমি নিজে মৃত ছোট বৌদিমণিকে এই মজুমদার বাবুর নির্দেশে এই বাগান বাড়ির মাটিতে পুঁতে ফেলি। কি বলছিস বলে? শালা শুয়োরের বাচ্চা। আর গলার এই হারটা মাটিতে পোতার আগে প্রমাণ স্বরূপ তার গলা থেকে আমি খুলে নিই। এই দেখুন লকেট সহ সোনার হার। হ্যাঁ হ্যাঁ, এই হাত তো আমার নুপুরের হার। শালা সকলে কান্নায় ভেঙে পড়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। পালিয়ে যাও, সব পথ বন্ধ জানবো। ছেড়ে দে শয়তান। বন্দনা তোকে আমি খুন করব। ওই জানোয়ার, খুন তো করবি কিন্তু পালাবি কোন পথে? কেন কেন আমি পাঁচিল টপকে পালিয়ে যাব? আমার স্বামীর কিডনি বিক্রি করতে চেয়েছিলিস জানোয়ার। এই চুপ কর। চিৎকার করে কোনো লাভ হবে না রে গৌরব মজুমদার। এই চুপ চুপ কর। ওই, গোটা বাড়িটা পুলিশ ঘিরে ফেলেছে। তারা তাদের হিসেব বুঝে নিতে বদ্ধপরিকর। পালাবার কোনো পথ খোলা নেই রে কাফের। তুই দেশদ্রোহী। খুনি লম্পটের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দাঁড়ান দাঁড়ান, আপনারা আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। শুনুন গৌরব বাবু, আপনার প্রাণের বন্ধু এমএলএ সুমিত ব্যানার্জিকে আদালতের নির্দেশে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আপনাকে ক্ষমা করলে এরা কিন্তু আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু অমিত বাবু কোথায়? আসছেন আসছেন, সূর্যের আলো নিয়ে অমিত বাবু আসছেন। এই বইটা আপনারা পড়ুন, সবাইকে পড়ান। আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। যারা মা মাটিকে ভালোবাসেন, যারা মানুষকে ভালোবাসেন, তারা খুঁজে দেখুন মাঠে ময়দানে সমাজের অলিতে গলিতে কোথায় লুকিয়ে আছে জনগণের শত্রু। হ্যাঁ, খুঁজে বের করুন আর আইন মোতাবেক যোগ্য শাস্তি দিন সেই সব গণশত্রু দেয়। সত্যি তুমি আমার যোগ্য মন্ত্র শিষ্যা। তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করবো না। আমি তো নুপুর নই, আমি তো পায়েল। না না না, তুমি পায়েল নাও, তুমি আমার স্ত্রী নুপুর। না সৌরভটা তার হয় না। কেন হয় না নুপুর, কেন হয় না? নুপুরের কাছে মাথা কুটেও যে রত্ন থেকে বঞ্চিত, সেই মহামূল্যবান রত্ন যদি পায়েলের গর্ভ আলোকিত করে, সেটা কি খুশির খবর হবে না? দাদা শালা আমি আগুন লাগিয়ে দেব, ভরে দেব। তার আগে ভাইয়ের বিয়েটা দেখে যান জানবো। জেলখানে পচে মর জানোয়ার। এই বুলেট বুলেট ও এসে গেছিস? দে দে দে, মারা দুটো আমাকে দে বুলেট। দারোগা বাবু, মিষ্টির হাড়িটা ধরুন ঠিক আছে, আর দাও। সবার হাতে একটা করে মিষ্টি দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। তোমরা দুজনে মালা বদলটা করো না, মিষ্টি খাবে? দেরি করো না। আচ্ছা, এনে ওদি রেডি তো? আরে শাঁখ বাজাও, উলু দাও, বাজাও সানাই।
আরে সব না 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 তোমরা কেউ চিন্তা করো না। দেখুন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজকের এই যাত্রা প্যান্ডেলে এই মুহূর্তে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? না না না, আপনারা কেউ বিচলিত হবেন না, কেউ জায়গা ছেড়ে উঠে পড়বেন না। আমি ব্যাপারটা দেখছি। কি হলো দাদা? দাদা বলুন দাদা। আসলে আসলে কি হয়েছে বলুন। আসলে ব্যাপারটা হলো, বলুন না দাদা, কি হয়েছে বলুন। বলুন আপনি। আরে দূর কিছুই হয় না। আরে বাজাও বাজাও শেষ লগ্নের সানাই।